পর্যন্ত পড়েছিলাম এস্টিমেশন টেকনিক্স, না? আজকে শুরু হবে টেস্ট কেস প্রায়োরিটাইজেশন। আমি কি ঠিক আছি তো? ওকে। টেস্ট কেস গুলাকে কিভাবে প্রায়োরিটাইজ করতে হবে? আসলে আমরা যখন টেস্ট কেস গুলো এক্সিকিউশন হয়, সেই এক্সিকিউশনটা কোনটার পর কোনটা হওয়া উচিত। হ্যাঁ, so once the test case and the test procedures are specified and they assembled into the test suite, this test suite can be arranged in a test execution schedule. কেউ যদি টেস্ট কেস অটোমেশনের ক্লাস করে থাকেন, তিনি জানবেন টেস্ট সুট নামে একটা আছে, সিকোয়েন্স অফ টেস্ট কেসেস এক্সিকিউশন হবে ওয়ান আফটার অ্যানাদার। কিন্তু কোনটা আগে কোনটা পরে, এই শিডিউলটা কি? প্রায়োরিটাইজেশন করা। আপনার যদি করেন, কেউ যদি সেলিনিয়াম যদি জানেন কেউ, তাহলে দেখবেন সেলিনিয়ামের টেস্ট কেস গুলা লেখার সময় প্রায়োরিটি সেট করে দেওয়া যায়। হ্যাঁ, যে প্রায়োরিটি 0, প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2 এরকম ভাবে সেট করে দেওয়া যায়। When prioritizing the test cases, different factors can be taken into account. মানে কোনটা আগে কোনটা পরে হবে, কোন ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ডেন্ট। আমরা কমনলি যেটা জানি সেটা যে রিস্ক বেসড প্রায়োরিটাইজেশন, সেটি সবার আগে হয়। আসলে আমরা জানি যেটা রিস্ক বেশি সেটা আগে টেস্ট করা দরকার, আর যেটা রিস্ক কম সেটা পরে করলেও হবে। তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এনি টাইম ইফ ইউ আর আস্কড টু স্টপ দ্য টেস্টিং, এইটা মাথায় রেখে আসলে কাজ করতে হবে। তাহলে আমার টেস্ট যেগুলো রিস্ক বেশি আছে সেগুলো যদি যত তাড়াতাড়ি আমি টেস্ট করে ফেলতে পারি, তত হচ্ছে সেফে চলে যাওয়া যায়। যেমন ধরেন আপনাকে একটা আনলিমিটেড সময়ের জন্য বাফেটের অ্যারেঞ্জ করা হলো, সময় আনলিমিটেড বা ডিফাইন না, আপনি শুরু করবেন এনি টাইম, বেল পড়লেই বন্ধ করতে হবে। বলেন তো কোন খাবারগুলো খাবেন আগে? হ্যাঁ, নিশ্চয় আপনি এইরকম সুযোগ নেবেন না যে ঠিক আছে আমি অ্যাপেটাইজার দিয়ে শুরু করি, হ্যাঁ, টুকটাক করে খেতে খেতে তারপরে। এই জিনিসটা আমি আমি ফেস করেছিলাম হচ্ছে আইএসএসবি তে, হ্যাঁ, ইয়েতে ডিফেন্স পরীক্ষা দেওয়ার সময়। খাবার টাইম যখন স্টপ বলছে তখনই খাবার শেষ করতে হবে, আর খাওয়া যাবে না। তো রিস্ক যেখানে বেশি সেখানে আমরা আগে করব। এবারে কাভারেজ বেসড প্রায়োরিটাইজেশন। হ্যাঁ, যদি কোনো একটা থাকে, আমার শিডিউলটা এরকম থাকে যে আমার এই রিকোয়ারমেন্টসটা যদি আগে করে ফেলতে পারি, তাহলে আমি একটি রিলিজ দিতে পারি। তাহলে রিস্কের কথা না চিন্তা করে আমি যদি আমাকে ওটা বলা হতো যে এই এই ফিচার গুলা আগে তৈরি করে দিতে হবে, তাহলে আমি সেগুলোকে আগে কাভার করতাম। তারপর আরেকটা হচ্ছে রিকোয়ারমেন্টস বেস, না সরি, রিকোয়ারমেন্টস বেসটা পরে আসছে। হ্যাঁ, আর কাভারেজ বেসটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং এর জন্য। সরি, হ্যাঁ, বলছে হোয়াই দ্য অর্ডার অফ টেস্ট এক্সিকিউশন বেসড অন দ্য কাভারেজ, যে কোন জিনিসটা আগে কাভার করা দরকার। দ্য টেস্ট কেসেস অ্যাচিভিং দ্য হাইয়েস্ট কাভারেজ আর এক্সিকিউটেড ফার্স্ট। এর মানে হচ্ছে যে রিকোয়ারমেন্টস গুলা সব থেকে বেশি ইউজ হবে। হ্যাঁ, যেমন ট্রানজেকশন স্ক্রিন গুলো সব থেকে বেশি ইউজ হয়। আপনার বেসিক যে কি বলে মাস্টার ডেটা যেগুলো থাকে সাধারণত সেগুলো কম ইউজ হয়। হ্যাঁ, another vibrant the called the additional coverage prioritization, which is the test case achieving the highest coverage is executed first. Each subsequent test case is one that achieves the highest additional coverage. এই কথাগুলোর ভিতর থেকে পরিষ্কার হয় না
যে কাভারেজ বলতে কি বোঝায়। এই জন্য আমি এক্সাম্পল স্বরূপ বললাম যে সাধারণত যে ইউজার যে উইন্ডোগুলো বেশি ব্যবহার করবে, যে সার্ভিসগুলো বেশি ব্যবহার হয়, সেটা আমার আসলে আগে টেস্ট করা দরকার, বেশি করে টেস্ট করা দরকার। আর রিকোয়ারমেন্ট টেস্টিং, যেটা আমি আগে বলেছিলাম, যে আমার যদি কোনো রিকোয়ারমেন্টস আগে আসার দরকার হয়, সেইটা আমরা আগে টেস্ট করব। সেই রিকোয়ারমেন্টস গুলার যে টেস্ট কেসগুলো থাকবে, সেই টেস্ট কেসগুলো আমরা আগে টেস্ট করব। হ্যাঁ, যেমন বলছে যে রিকোয়ারমেন্টস প্রায়োরিটিজ আর ডিফাইন্ড বাই স্টেক হোল্ডার্স। বিজনেস রিপ্রেজেন্টেটিভ উনি জানে যে কোন রিকোয়ারমেন্টসটা আসলে তার আগে দরকার। The test case related to most important requirements are executed first. আচ্ছা, ideally the test cases would be ordered to run based on their priority levels using, for example, one of the above mentioned prioritization strategy. এর আগের পেজে যেগুলো পড়লাম। However, this practice may not work if the test cases or the feature being tested have dependencies. ডিপেন্ডেন্সি ইজ অলওয়েজ ফার্স্ট। কিছু করার নাই আমাদের। আমি বললাম যে আমার এইটা আগে দেন, কিন্তু সে বলল স্যার এইটা আগে করতে হলে আমার ওইটা করে আসতে হবে, আদারওয়াইজ কোনো এটা ডিপেন্ডেন্সি আছে। সো ডিপেন্ডেন্সি ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। হ্যাঁ, তো if the test case with the higher priority is dependent on the test case with the lower priority, the lower priority test case must be executed first. The order of test execution must also take into account the availability of resources. For example, the required test tools, test environments, and people may so that may only be available for a specific time window. So, এই প্রায়োরিটাইজেশনও এরকম যে আমার কোনো টেস্ট এনভায়রনমেন্ট আমি হয়তো কোনো একটা টাইম উইন্ডোতে পাবো, এক্সপেন্সিভ টেস্ট এনভায়রনমেন্ট। ফর এক্সাম্পল, আমার এমন একটা মডেল টেস্ট করতে হবে, তার জন্য সুপার কম্পিউটার লাগবে। সুপার কম্পিউটার ধরেন আমার কোম্পানিতে থাকবে না, সেটা থাকবে হচ্ছে গভর্নমেন্টের কোনো ল্যাবে। তার মানে গভর্নমেন্টের সাথে সে শিডিউল করা থাকতে পারে। এরকম সুপার কম্পিউটার ইউজেস গুলা হয়তো গভর্নমেন্ট পাবলিকলি বা রিসার্চারদের জন্য এটা দিয়ে রাখছে, বা তার জন্য নিশ্চয় সবসময় ওপেন রাখবে না। হুম, নাও টেস্ট পিরামিড। আমরা এই গদটা না দেখে এইদিকে তাকাই, ওটা হচ্ছে আপনাদের জন্য। জিনিসটি কি, টেস্টের পিরামিড আমাদের যেমন ম্যানেজমেন্ট পিরামিড আছে না, টপ ম্যানেজমেন্ট উপরে, মিড ম্যানেজমেন্ট, লোয়ার ম্যানেজমেন্ট, এরকম টেস্টেরও পিরামিড আছে। পিরামিডটা আকৃতি দেখাচ্ছে বলে, যেমন আমরা জানি যে অনেক বেশি টেস্ট হয় হচ্ছে নিচের লেভেলে, এই জন্য এটাকে পিরামিডের আকৃতি দেওয়া। অনেক কম্পোনেন্ট টেস্ট, অনেক ইউনিট টেস্ট গুলা হচ্ছে কোড বেস টেস্ট। এটা খুবই টেকনিক্যাল টেস্ট এবং এটা কোড ওপেন করা টেস্ট, এই জন্য এই অংশটুকু হোয়াইট বক্সের মধ্যে পড়ছে। এরপরে ইন্টিগ্রেশন টেস্ট হচ্ছে যখন জোড়া দিচ্ছি আমি, তখন একটা কম্পোনেন্টের সাথে আর একটা কম্পোনেন্টের টেস্ট। আমি যদি দুইটা কম্পোনেন্ট ধরি হচ্ছে কি বলে কম্পোনেন্ট টেস্ট, তাহলে ইন্টিগ্রেশন টেস্ট হচ্ছে একটা, তাই না? এই দুটা মিলে হচ্ছে একটা টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট। ইন্টিগ্রেশন টেস্টের কিছু অংশ আমরা কোড বেস করতে পারি, কিছু অংশ হচ্ছে কোড না দেখেও করতে পারি। দুটার ভিতরে কমিউনিকেশন করা মানে যে কোড দেখতে হবে এমন কোনো কথা নেই। সো এই জন্য ইন্টিগ্রেশন টেস্টিং এর কিছু অংশ হোয়াইট বক্সের মধ্যে পড়ছে, কিছু অংশ ব্ল্যাক বক্সের মধ্যে পড়ছে। আর এন্ড টু এন্ড টেস্ট বা সারফেস টেস্টিং বলা হয়, যেটাকে অনেকে ই টু ই বলা হয়, ই টু অঙ্কের টু ই। এগুলো হচ্ছে সব ব্ল্যাক বক্স, বেশিরভাগ হচ্ছে ইউজার লেভেল টেস্টিং। যারা ইউজার টেস্ট করছে, যেমন অ্যাকসেপ্টেন্স টেস্টিং ইজ অলওয়েজ এন্ড টু এন্ড টেস্টিং। অ্যাকসেপ্টেন্স টেস্টিং গুলা
সিস্টেম টেস্টিংও যেহেতু সিস্টেমটি জোড়া লাগানো হয়ে গেছে, অতএব আমার একটা ব্ল্যাক বক্সই হবে, বাট সেটা হচ্ছে ইউজার্স পয়েন্ট অফ ভিউ থেকে টেস্ট করা। তো সিস্টেম টেস্টিং অ্যান্ড অ্যাকসেপ্টেন্স টেস্টিং হচ্ছে E2E টেস্টের মধ্যে পড়ে। এবার হচ্ছে টেস্ট কোয়ার্ডেন্স। আমরা কি করলাম, এটা হচ্ছে পিরামিড আর এটা হচ্ছে কোয়ার্ডেন্স। কোয়ার্ডেন্সটা হচ্ছে 4টা কোয়ার্ডেন্ট আছে, আমরা এইখানে দেখি। এই যে Q1, Q2, Q3, Q4। আমি এখানে টেক্সট দেওয়া আছে, একই জিনিস ওখানে আমি দিয়ে রাখছি এই পেজটাতে। Q1 যদি দেখি, লেফট বটম কর্নার, লেফট বটম কর্নার, এখানে ব্র্যাকেটে লেখা আছে TF বাই GD। TF মানে হচ্ছে টেকনোলজি ফেসিং, আর GD মানে হচ্ছে গাইড ডেভেলপমেন্ট। GD, হ্যাঁ। তার মানে Q1 যে টেস্ট হবে সেটার কনসেন্ট্রেশনটা হচ্ছে টেকনোলজি ফেসিং হতে হবে আর গাইড ডেভেলপমেন্ট হতে হবে। তাহলে এমন কি টেস্টিং যা টেকনোলজি ছাড়া নর্মাল ইউজারদের মতো টেস্ট করা যায় না, এবং ডেভেলপমেন্ট গাইড, তার মানে হচ্ছে ডেভেলপারদের মতো করে কাজ করা। তাহলে আমরা জানি সেটা কম্পোনেন্ট টেস্টিং, না? কম্পোনেন্ট ইন্টিগ্রেশন টেস্টিংও কিছু পার্ট আছে, যেমন আমরা এখানে দেখছিলাম যে কম্পোনেন্ট টেস্টিং আর ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং এরও হোয়াইট বক্স আছে, তার মানে হচ্ছে ডেভেলপমেন্ট গাইড থাকা লাগবে এটাতে। তো এই জন্য কম্পোনেন্ট ইন্টিগ্রেশন টেস্ট আর কম্পোনেন্ট টেস্ট, দিস টেস্ট শুড বি অটোমেটেড and included in CI process. CI process মানে কি? কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, তার মানে এইটা টেস্ট অটোমেশনের দিকে নিচ্ছে। তার মানে হচ্ছে আমরা সাধারণত যে টেস্টগুলা ইউজার কি বলে ডেভেলপার সেন্ট্রিক হয় সেগুলোকে অটোমেশন করা সহজ, হ্যাঁ। কারণ প্রোগ্রামিং স্কিল লাগে। যে সমস্ত টেস্টার অটোমেশন টেস্টার হয় তাদের প্রোগ্রামিং স্কিল লাগবে, নর্মাল ইউজারের মতো করে টেস্ট করলে তো হবে না। তো এই যে বলছি এই টেস্টগুলো অটোমেটেড টেস্ট হয় এবং সিআই কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন প্রসেসের মধ্যে বাই CI/CD পাইপলাইনের ভিতরে ইনক্লুড করা থাকে। এখন Q2 হচ্ছে আমার ডেভেলপমেন্ট, এই যে জিডি যেটা আছে গাইড ডেভেলপমেন্ট, আর উপরে হচ্ছে বিজনেস ফেসিং, তার মানে হচ্ছে ইউজার্স পয়েন্ট অফ ভিউ, তাই না? বিজনেস সাইড। আচ্ছা, সেগুলো কি হতো? ফাংশনাল টেস্ট, ইউজার স্টোরি টেস্ট, ইউজার এক্সপিরিয়েন্স প্রোটোটাইপ, হ্যাঁ, তারপর এপিআই টেস্ট এন্ড কোন সিমুলেশনস যদি করি আমরা। সো দিস টেস্ট চেক দ্য অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এন্ড ক্যান বি ম্যানুয়াল অর অটোমেটেড, দুটাই হতে পারে। আমরা যদি ইউজার ইন্টারফেস কে সিলিনামের মতো টুলস দিয়ে অটোমেশন করি তাহলে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে টেস্ট করা হয়, বাট এখানে ডেভেলপমেন্ট গাইড লাগে। কিন্তু নর্মালি হচ্ছে ম্যানুয়ালি যদি আমরা করি তাহলে ডেভেলপমেন্ট গাইড লাগে না, কিন্তু অটোমেশন করলে লাগে। এই জন্য ওই অংশটুকু Q2 তে বলছে BF GD। তাও Q3 হচ্ছে বিজনেস ফেসিং, আবার এদিকে বলছে ক্রিটিক দ্য প্রোডাক্ট। প্রোডাক্টের ক্রিটিসিজম করা হবে এখানে। তার মানে এই অংশটা বেশিরভাগই হচ্ছে ইউজার ইন্টারফেসের দিকে যাচ্ছে, তাই না? বেশিরভাগই হচ্ছে আমার ইয়ে নাই, কি বলে, মেথডিক্যাল অ্যাপ্রোচ নাই বা টেকনোলজির খুব একটা ফোকাস নাই, কিন্তু হচ্ছে আমি ক্রিটিসিজম করতে পারবো প্রোডাক্টের কোন জায়গায়। যেমন এক্সপ্লোরেটরি টেস্টিং মানে এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং, এখানে বিজনেস ফোকাস এন্ড ক্রিটিসিজম হবে। ইউজিবিলিটি টেস্টিং, ইউজার্স পয়েন্ট অফ ভিউ থেকে, তার মানে হচ্ছে ইউজিবিলিটি টেস্টিং নন ফাংশনাল টেস্টিং হয়। ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এখানে টেকনোলজির কোনো বিষয় নাই। দিস টেস্ট আর ইউজার ওরিয়েন্টেড এন্ড অফেন ম্যানুয়াল, প্রায় ম্যানুয়ালি হয় বেশি। অটোমেশন হচ্ছে কিন্তু ম্যানুয়ালি বেশি হয়। মনে করেন ইউজার যদি অ্যাকসেপ্টেন্স টেস্টিং যদি অটোমেশন করতে চায়, তার মানে কি তার ইউজারের
কোম্পানিতে অটোমেশন ইঞ্জিনিয়ার থাকা লাগবে অ্যাকসেপ্টেন্স টেস্ট করার জন্য, তাই না? এটা কি কখনো হয়? রেয়ার। আচ্ছা, এবার Q4 আসি। Q4 হচ্ছে টেকনোলজি ফেসিং আর প্রোডাক্টের ক্রিটিক হতে হবে। তার মানে এইটা যেমন স্মোক টেস্ট বলছে, স্মোক টেস্ট কাকে বলে? ক্রিটিক্যাল ফিচার গুলো থেকে মেজর ফিচার টেস্টিং। আমরা দেখি যে ফাংশনালিটি গুলো ঠিক আছে কিনা, যে মোটামুটি রিস্কি যে এরিয়া গুলো আছে সেগুলো যদি চলে তাহলে আমরা বলবো যে ওকে ঠিক আছে। স্মোক টেস্ট কখন করা হয়? স্যার আমার বিলটা স্ট্যাবল আছে কিনা দেখার জন্য। এন্ড নন ফাংশনাল টেস্ট বেসিক্যালি ক্রিটিসিজমের জন্যই করা হয়, যে আপনার এটা তো স্লো, তাই না? নন ফাংশনাল তো হচ্ছে হাউ ফাংশনাল, যেমন এক্সেপ্ট ইউজেবিলিটি টেস্ট, আরো নন ফাংশনাল টেস্টিং হতে পারে এখানে। দিজ আর অফেন অটোমেটেড। আমরা লোড রানার দিয়ে অথবা ইয়ে দিয়ে কি বলে জেমিটার দিয়ে আমরা সমস্ত টেস্ট করে ফেলতে পারি। এই হচ্ছে কোয়াড্রেন্ট। আচ্ছা, তাহলে আমার মোটামুটি 5.1 শেষ হলো। এবার আমরা দেবো রিস্ক ম্যানেজমেন্টে বা রিস্ক বেসড টেস্টিং। এই এটার ভিতরে 4টা এজেন্ডা আছে। একটা হচ্ছে রিস্কের ডেফিনেশন অ্যান্ড অ্যাট্রিবিউটস, আর একটা হচ্ছে প্রজেক্টের রিস্ক অ্যান্ড প্রোডাক্টের রিস্ক আলাদাভাবে, প্রোডাক্টের রিস্ক অ্যানালাইসিস করা, প্রোডাক্টের রিস্ক কন্ট্রোল করা। সো প্রজেক্টের রিস্ক নিয়ে এত বেশি অ্যানালাইসিস করার দরকার নাই, কারণ এটা হচ্ছে আমার প্রোডাক্টের সাথে জিনিস না। প্রজেক্ট হচ্ছে আমার ম্যানেজমেন্টের ব্যাপার, প্রজেক্ট হচ্ছে আমার হিউম্যান রিসোর্সের ব্যাপার। কিন্তু আমরা ডেলিভারি করব প্রজেক্ট না, প্রোডাক্ট ডেলিভারি করব। এই জন্য প্রোডাক্টকে নিয়ে আসলে আসল কাজ। সো রিস্ক ম্যানেজমেন্ট যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই এটা যদি প্রপারলি ভালোভাবে না অ্যাড্রেস করা হয়, হঠাৎ করে যখন কোনো রিস্ক আসে তখন অ্যাকচুয়ালি এটাকে কন্ট্রোল করা বা এটাকে ম্যানেজ করা আসলে টাফ হয়ে যায় আমি যদি আগে থেকে প্রিকশন না থাকে। রিস্ক নিয়ে চিন্তা করতে পারে কারা? রিস্ক নিয়ে চিন্তা করতে পারে এক্সপেরিয়েন্স লোকজন, তাই না? একটা ছেলে বা মেয়ে তার জীবনে রিস্ক নিয়ে অতটা ভাবতে পারে না যতটা ভাবতে পারে তার বাপ মা, তাই না? তাকে নিয়ে সে মনে করে আরে গেলে কি হবে বাইরে। হ্যাঁ, আর রিস্ক যখন আমরা চিন্তা করি তখন হচ্ছে নেগেটিভ কনসিকুয়েন্স গুলো মাথায় আসে। হ্যাঁ, তখন আসলে এস্টিমেট করা হয়, অ্যানালাইসিস করা হয়। তো রিস্কের যে অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে রিস্ক অ্যানালাইসিস আর একটা হচ্ছে রিস্কের কন্ট্রোল। তো রিস্ক অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে রিস্কের আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট করা, আর কন্ট্রোল হচ্ছে সেই রিস্কটাকে মিটিগেশন করা অথবা রিস্কটাকে মনিটরিং করা অথবা কাউকে ট্রান্সফার করা। মানে কন্ট্রোল বলতে বোঝাচ্ছে আমি হাউ আই উইল ম্যানেজ উইথ দ্যাট রিস্ক। This the test approach in which the test activities are selected, prioritized and managed by the risk analysis and risk control. আমরা ওই যে প্রায়োরিটাইজেশন ক্ষেত্রে প্রথমটাই দেখছিলাম না, risk based prioritization is called the risk based testing. তো রিস্ক আসলে কি জিনিস? রিস্কের ডেফিনেশন আমরা পড়েছিলাম তাই না একবার কোথাও? তো রিস্ক বলছে is a potential event, hazard, threat or situation whose occurrence causes an adverse effect. The risk can be categorized by two factors. রিস্ককে আমরা ক্যাটাগরাইজ করতে পারি, এস্টিমেট করতে পারি বা রিস্ক লেভেলিং করতে পারি বাই দুইটা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে লাইকলিহুড আর একটা হচ্ছে ইম্প্যাক্ট। লাইকলিহুড মানে হচ্ছে কতবার ঘটতে পারে, রিস্ক অকারেন্সের প্রবাবিলিটি কত। প্রবাবিলিটি 0 থেকে 1-এর মাঝে হয়। হ্যাঁ, 0 কোনো রিস্ক একবারও হবে না এরকম চিন্তা করা,
অথবা আমরা হাইয়েস্ট রিস্ক সবসময় হচ্ছে 1 হবেই। আর ইম্প্যাক্ট হচ্ছে অ্যাকচুয়ালি এই রিস্কটা যদি একবার ঘটে তাহলে কতটা ইম্প্যাক্ট হবে বিজনেসে আমার। তার মানে হচ্ছে আমরা ইম্প্যাক্ট যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা হয়তো মনিটরি ভ্যালু দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি যে আমার এই রিস্কটা যদি এনকাউন্টার হয় তাহলে আমার এত টাকার লস হবে। আলটিমেটলি টাকা ছাড়া অন্য কোনো প্যারামিটার দিয়ে আসলে দেখা সম্ভব না। যেমন আমার মান সম্মানও টাকা দিয়ে ক্যালকুলেট করতে হয়, আদারওয়াইজ আপনার মান সম্মান আমার মান সম্মানের সাথে কোনোভাবে কম্পেয়ার করার কোনো জায়গা নেই। এই জন্যই বলে যে কি বলে মানহানির মামলা হচ্ছে ফিনান্সিয়াল ভ্যালু দিয়ে ক্যালকুলেট করা হয়, যে একটা লোকের মান সম্মানের ভ্যালু কত তার সোশ্যাল স্ট্যাটাসের উপর নির্ভর করে ক্যালকুলেট করা হয়। তো ওরকম যে আমার কোনো একটা রিস্ক যদি এনকাউন্টার হয় সেটা যদি ডিরেক্ট ফিনান্সিয়াল ভ্যালু দিয়ে করা যায় বেস্ট, কিন্তু এমন হতে পারে যে এই রিস্কটা যদি এনকাউন্টার করে তাহলে আমার রেপুটেশন নষ্ট হবে। রেপুটেশন, হাউ ক্যান উই ম্যানেজ অর ক্যালকুলেট দ্য রেপুটেশন, কত টাকার রেপুটেশন ক্ষতি হলো, হ্যাঁ এটাও ক্যালকুলেট করতে হয়। তো এই জন্য হচ্ছে হার্ম বা ইম্প্যাক্ট হচ্ছে অ্যাকচুয়ালি যে মনিটারি ভ্যালুতে ক্যালকুলেশন করা। সো আমরা এই রিস্কের যে লেভেল এর ইকুয়েশনটা হচ্ছে রিস্ক লাইকলিহুড মাল্টিপ্লাইড বাই রিস্ক ইম্প্যাক্ট। লাইকলিহুড হচ্ছে নাম্বার, কতবার ঘটতে পারে, আর ইম্প্যাক্ট হচ্ছে কত টাকার ক্ষতি হতে পারে। So these two factors express the risk level, which is a measure for the risk. So actually risk level is a number দিয়ে প্রকাশ করা হয়। The higher the risk level, more important is its treatment, তাই না? তার মানে যেটা রিস্ক লেভেল হায়ার হবে সেটাকে আমি বেশি করে টেস্ট করব। দুই ধরনের রিস্ক আছে আমাদের, একটা প্রজেক্টেড আর একটা প্রোডাক্টের রিস্ক। হ্যাঁ, তো প্রজেক্টের রিস্ক কি? প্রজেক্টের রিস্ক হচ্ছে প্রজেক্টটা হ্যাম্পার হয়, প্রজেক্টটা টাইমলি হচ্ছে না। প্রজেক্টের তিনটা কনস্ট্যান্ট আছে, কি কি জানো মনে আছে? In any project there will have three constraints. কি কি বলেন তো? রিসোর্স, মানি, টাইম। হ্যাঁ, টাইম, রিসোর্স অ্যান্ড বাজেট। তো এটা হচ্ছে লিমিটেড। কোনো প্রজেক্টই কখনোই আনলিমিটেড টাইমের জন্য চলে না। আনলিমিটেড টাইমের জন্য যদি কোনো প্রজেক্ট চলে সেটা কি প্রজেক্ট বলা যায়? প্রজেক্ট মানে একটা টাইম উইন্ডো থাকবে, যখন আনলিমিটেড টাইমের মধ্যে চলে যায় সেটা অ্যাকচুয়ালি বিজনেস, সেটা কোনো প্রজেক্ট না। কারণ আমার বিজনেস কতদিন চলবে আমি কি বলে দেব? তো যখনই প্রজেক্ট তার মানে এর একটা ডেডলাইন আছে এবং এই প্রজেক্টের জন্য বাজেট নির্ধারিত, এই প্রজেক্টের জন্য যে রিসোর্স লাগবে সেটা অ্যালোকেটেড, বাট রিসোর্সটাও কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন বাজেট, তাই না? আমি এই বাজেটটি হচ্ছে আসলে মূল কনস্ট্যান্ট, টাইম অ্যান্ড বাজেট। আর বাজেট দিয়ে তো আমি রিসোর্স কিনবো, বাজেট দিয়ে হচ্ছে রিসোর্স অ্যালোকেশন করব, রিসোর্স অ্যালোকেশন করতে টাকা লাগে। তো যদিও তিনটা কনস্ট্যান্ট বলা হয়, মূল কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে বাজেট। নাও তবে অনেক সময় দেখা যায় যে বাজেট থাকলেও রিসোর্স নাও পাওয়া যেতে পারে, আনঅ্যাভেলেবিলিটি অফ রিসোর্স হতে পারে। তো সেই ক্ষেত্রে প্রজেক্ট ফেল হতে পারে বা অল্টারনেটিভ কিছু করা যেতে পারে। তাহলে প্রজেক্ট কমপ্লিশনের জন্য এই তিনটাকে যদি কোনোভাবেই কেউ হ্যাম্পার করতে হয় তাহলে আমরা রিস্কের মধ্যে পড়ি। কোনো কারণে আমার প্রোডাক্টের যদি কোনো ক্যারেক্টারিস্টিক্স এর ইস্যু হয় সেটা প্রজেক্টের রিস্ক না, সেটা হচ্ছে প্রোডাক্টের রিস্ক। তো আমরা কি কি ধরনের রিস্ক আছে দেখি আমরা। অর্গানাইজেশনাল ইস্যুস,
যেমন ডিলে ইন ওয়ার্ক প্রোডাক্ট ডেলিভারিস। তার মানে আমার টেস্ট প্রজেক্টের জন্য আমার যে টেস্ট বেসিস দরকার, সেই বেসিসটা আমার কাছে আসতে ডিলে করা মানে হচ্ছে আমি সেটাকে নিয়ে কাজ শুরু করতে পারছি না। ইনঅ্যাকুরেট এস্টিমেটস, যদি কোনো এস্টিমেশন প্রসেসের মধ্যে যদি ভুল থাকে, যে টেস্টিং এর জন্য যে রেশিও বেস এস্টিমেশন করে দিল যে ইয়েটার জন্য কি বলে ডেভেলপমেন্টের জন্য হচ্ছে হয়তো 4 টাইমস, আর টেস্টিং এর জন্য ধরেছে হয়তো 3 টাইমস এরকম, বা কি বলে 1 টাইমস যদি আমরা বলি, ইনঅ্যাকুরেট এস্টিমেশন করতে গেলে এরকম হয়ে যেতে পারে। কস্ট কাটিং যদি করতে যায় তারপরেও অর্গানাইজেশন ইস্যু। সেটা পিপল ইস্যু কোনটা? আমার স্কিল ম্যাট্রিক্স, কনফ্লিক্ট, কমিউনিকেশন প্রবলেম, হ্যাঁ, শর্টেজ অফ স্টাফ। হ্যাঁ, একটা হচ্ছে নাম্বার অফ স্টাফ কম, আবার স্টাফ যারা আছে তার মধ্যে স্কিল সেট কম আছে, তাদের ট্রেনিং দেওয়াতে হবে। আবার সব ঠিক আছে কিন্তু নিজেদের মধ্যে কনফ্লিক্ট আছে, যার জন্য আসলে কাজের হ্যাম্পার হয়। কমিউনিকেশন প্রবলেম, একজন আরেকজনের কমিউনিকেশন নিয়ে হ্যাপি না, এই ধরনের জিনিসগুলো হচ্ছে পিপল ইস্যু বলা হয়। এগুলো প্রজেক্ট রিস্ক, বাট এটা পিপল ইস্যু। আচ্ছা, টেকনিক্যাল ইস্যুস হচ্ছে যেমন স্কোপ ক্রিপ বা পোর টুল সাপোর্ট, মানে টেকনিক্যাল যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলা হচ্ছে আমাদের ইস্যু হয়ে দাঁড়ায়। আর এটা হচ্ছে সাপ্লায়ার ইস্যু। আমি কোনো কিছু টুলস থার্ড পার্টি কোনো কারো কাছ থেকে চাচ্ছি, বাট সে দিতে ফেল করেছে, অথবা তার কোম্পানি সমস্যা পড়ে গেছে বলে আমাকে দিতে পারছে না। এই সমস্ত ইস্যুগুলো হচ্ছে সাপ্লায়ার ইস্যু। আর এর কোনোটাই কিন্তু প্রোডাক্টের উপরে, চিন্তাও করবেন না আপনারা যে প্রোডাক্টের উপরে হ্যাম্পার হতে পারে। এত প্রবলেম নিয়েও প্রোডাক্টের কোয়ালিটি আমি এনশিওর করতে পারি। হ্যাঁ, তো প্রজেক্ট রিস্ক when they occur may have an impact on the project schedule, budget or scope, which affects the project's ability to achieve its objectives. তার মানে দেখেন, একবারও বলেন না প্রোডাক্টের কথা। তাহলে প্রজেক্ট রিস্ক যদি হয় তাহলে প্রজেক্টের শিডিউল হ্যাম্পার হতে পারে, টাকা শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু কোনোভাবেই প্রোডাক্ট নিয়ে এখানে কথা চলবে না। এই জন্য যখন কোশ্চেন আসবে, বলেন, কেউ কিছু বললেন? আচ্ছা, তো কিন্তু প্রোডাক্ট রিস্কের যদি দিকে তাকাই, তাহলে প্রোডাক্টের কোয়ালিটি হ্যাম্পার হতে পারে এই ধরনের যত রকমের অ্যাক্টিভিটি, যত রকমের কারণ হতে পারে, সব প্রোডাক্ট নিয়ে এখানে চিন্তা করবো আমরা। কোয়েশ্চেনের ভিতরে কোনো কারণে যদি এমন মনে হয়, আচ্ছা আমি যদি স্কিল সেট না পাই তাহলে তো আমার টেস্ট করতে পারবো না ভালো করে, তার মানে প্রোডাক্টের কোয়ালিটি হ্যাম্পার হবে, কখনো এভাবে চিন্তা করা যাবে না। হ্যাঁ, আমার কোয়ালিটি লোক নাই, কি বলে স্কিল সেট নাই, তাহলে আমি হয়তো শিডিউল হ্যাম্পার হতে পারে, আমার বাজেট শেষ হতে পারে, আমি নিয়ে নেবো এরপরে। হ্যাঁ, আমার দরকার আমি নেব, নিয়ে আমি প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করবো। কিন্তু সরাসরি নিজে নিজে অনুমান করা যাবে না, যেহেতু আমাদের কাছে ইয়ে নাই, কি বলে ওয়ার্ক প্রোডাক্ট নাই। হ্যাঁ, তাহলে আমি কি দিয়ে টেস্ট করবো? ওয়ার্ক প্রোডাক্ট নাই, ঠিক আছে, আপনারা বানাই নেবেন ওয়ার্ক প্রোডাক্টটা। ডেভেলপারদের ডকুমেন্টেশন না থাকলে বানায় নিতে হবে, বানায় নিলে সময় বেশি লাগবে, তাই না? কিন্তু কোয়ালিটি হ্যাম্পার হবে না। সো প্রোডাক্ট রিস্ক গুলা কি আছে, যেমন মিসিং ও রং ফাংশনালিটি। তার মানে প্রোডাক্টের কোনো একটা ফাংশনালিটি দেওয়ার কথা ছিল, দেয়নি, একটা ফিচার হয়তো রিলিজ করতে পারে নাই,
অথবা ভুল ফাংশনালিটি দিয়েছে, যা চেয়েছিলাম তা দেয়নি। ইন ইনকারেক্ট ক্যালকুলেশন, যে বিজনেস লজিকে ঝামেলা আছে, ব্যালেন্স শিট মিলছে না। রান টাইম এরর্স, কোনো কাজ করতে গিয়ে ক্র্যাশ করে। পোর আর্কিটেকচার, হ্যাঁ, আপনি যেভাবে ডিজাইন করেছেন সফটওয়্যার অ্যাপ্লিকেশন, সে আর্কিটেকচারে প্রবলেম হতে পারে। হয়তো ইউজার কিছুই বুঝছে না, ঠিক মতোই চলছে, কিন্তু আপনি দেখলেন যে এইটা যেহেতু পোর আর্কিটেকচারে তৈরি করা, আমি এর ভবিষ্যৎ খুব ভালো দেখছি না এই প্রোডাক্টের, কারণ এটাকে এনহ্যান্স করা যাবে না, এটাকে ফ্লেক্সিবিলিটি নাই, এটা মেনটেনেবিলিটি থাকবে না। হ্যাঁ, ওই যে মেনটেনেবিলিটি টেস্টিং এর পার্ট চলে আসবে তখন। ইনএফিসিয়েন্ট অ্যালগোরিদমস, আমি 2 আর 2 4 হয়, বাট এটা করতে সময় লাগে বেশি, বা আমি যেভাবে করেছি এটা খুব স্মার্ট ওয়েতে অ্যালগোরিদম সেট করা হয়নি। ইনএডুকেট রেসপন্স টাইম, রেসপন্স টাইম অনেক স্লো। পোর ইউজার এক্সপেরিয়েন্স, তার মানে ইউজার হ্যাপি হবে না প্রোডাক্টটা দেখলে। চলবে, বাট আগে যেমন দেখবেন যে যারা সিনিয়র আছেন, ব্যাংকিং সফটওয়্যার ছিল ব্ল্যাক স্ক্রিনে, কমান্ড মানে কমান্ড লাইন ঠিক না, ওদের ইনপুটের জায়গাগুলা ছিল এরকম, মানে মনে হচ্ছে যে ডজে আমি কমান্ড লিখতেছি, মানে ইয়েতে কমান্ড কমান্ড প্রম্পটে। দেখছেন কেউ কখনো ব্যাংকিং সফটওয়্যার এরকম? আমাদের এইচএসবিসি তেই ছিল এরকম। হ্যাঁ, ইউজার ইন্টারফেসটা একেবারে কমান্ড লাইনের মতো। পোর ইউজার এক্সপিরিয়েন্স এন্ড সিকিউরিটি ভালনারেবিলিটিস, এগুলো সবই হচ্ছে প্রোডাক্টের রিস্ক। এখন নেগেটিভ কনসিকুয়েন্স, প্রোডাক্ট রিস্ক কনসিকুয়েন্সের, প্রোডাক্ট রিস্কের নেগেটিভ কনসিকুয়েন্স গুলো কি হতে পারে? যদি রিস্ক থাকে, তাহলে প্রোডাক্টের উপরে ইউজারের ডিসস্যাটিসফ্যাকশন হবে, লস অফ রেভিনিউ হতে পারে, ট্রাস্ট হতে পারে, লস অফ ট্রাস্ট, অথবা রেপুটেশন নষ্ট হতে পারে। আপনি আপনার সম্পর্কে, কোম্পানি সম্পর্কে ভালো ধারণা থাকবে না ইউজারদের। তখন আপনার এই সফটওয়্যার অন্য কোনো ইউজার যদি মার্কেটে চালু হয়ে যায় যে না, এদের আসলে কোয়ালিটি অতটা ভালো না প্রোডাক্টের, তাহলে আপনার ব্যবসা শেষ। ড্যামেজ অফ থার্ড পার্টিস হতে পারে, হ্যাঁ, আপনি কোনো থার্ড পার্টিকে ড্যামেজ করতে পারেন। তারপরে হাই মেনটেনেন্স কস্ট হতে পারে, যে আপনি এটা চালাতে গেলে এত কস্ট বেশি হচ্ছে। আপনারা কি এসএপি ইউজ করেন আপনাদের কোনো কোম্পানিতে, আপনারা যেখানে আছেন? এসএপি নাম শুনছেন? এসএপি নাম শুনছেন কেউ? নো স্যার। এসএপি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বড় এন্টারপ্রাইজ সলিউশনস এর একটা এরকম, যেমন ওরাকেলের বিজনেস স্যুট আছে, বাট এসএপির সাথে পেরে ওঠে না। হ্যাঁ, এসএপি একটা সফটওয়্যার জার্মানির তৈরি, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত সফটওয়্যার। তো এটা যেমন আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলোতে এসএপি চলে। হ্যাঁ, তো এসএপির প্রসেস এতটা, এত এলাবোরেট, এত কিছু আছে এই সফটওয়্যার ভিতরে। এই সফটওয়্যারটাকে ইউজ করানোর জন্য যে মেইন মানে থাকে, ইউজার লেভেল থাকে, ওরাও অনেক বেশি জানতে হয়, এবং এটাকে চালায় রাখার জন্য যে সাপোর্ট দরকার সেটাও অনেক কস্টলি। আবার এটার ইউজার লাইসেন্স অনেক কস্ট। যেমন ধরেন একদম আমি যদি বলি যে এইচপিএল প্রতি বছরে খালি ইউজার লাইসেন্স বাবদ ওদের টাকা দেয় 1 কোটি টাকার উপরে, লাইসেন্সিং কস্ট প্রতি বছর 1 কোটি টাকার উপরে। এইটাকে চালিয়ে রাখার জন্য আমাদের ইন্টারনাল যে টিম আছে, তাদের ধরেন তাদের স্যালারি প্রায় বছরে 50 লাখ টাকার মতো। এরপরে হচ্ছে এদের এটা চালিয়ে রাখার জন্য আমাদের এএমসি করা আছে। এএমসি মানে হচ্ছে অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট। সেটা হচ্ছে থার্ড পার্টি কোম্পানি যারা এক্সপার্ট অন এসএপি, তাদের সাথে কন্ট্যাক্ট আছে।
তাদের হচ্ছে আমাদের বছরে দেওয়া লাগে প্রায় 40 লাখ টাকা মতো। বুঝতে পেরেছেন? এই সফটওয়্যারটা চালানোর জন্য যে হার্ডওয়্যার লাগে, 5 বছরের জন্য আমরা হার্ডওয়্যার কিনেছি 14.5 কোটি টাকা দিয়ে। আমার 5 বছর পর আবার 14.5 কোটি টাকা খরচ হবে। তাহলে কি দাঁড়ালো এটা? হাই মেইনটেনেন্স কস্ট না? ওভারহেড অফ দ্য হেল্প ডেস্ক। তার মানে কি আমার হেল্প ডেস্ক হচ্ছে এই যে এমসি করা আছে হেল্প ডেস্ক। প্রবলেম হলেই ওরা দৌড়ায় আসে। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিমিনাল পেনাল্টিজ হতে পারে। আপনি যে আপনার প্রোডাক্টটা দিয়ে যে পরিমাণ লস যদি হয়ে যায় ক্লায়েন্টের, তখন আপনাকে পেনাল্টি করে দেবে যে আপনার সফটওয়্যারের জন্য আমার রেপুটেশন নষ্ট হয়েছে, আপনার সফটওয়্যারের জন্য আমি এই এত কোটি টাকার রিস্ক মধ্যে পড়ে গেছি, আপনার সফটওয়্যারের সিকিউরিটি ব্রিচ ছিল বলে আমার অ্যাকাউন্ট থেকে এত মিলিয়ন ডলার চলে গেছে। এখন বলেন এটা কে সামলাবে বলেন? সো ক্রিমিনাল পেনাল্টিজ হয়ে যেতে পারে আপনার সফটওয়্যারের জন্য। ইন এক্সট্রিম কেসেস ফিজিক্যাল ড্যামেজ হতে পারে। সফটওয়্যারের কোনো ভুলের কারণে, হয়তো ইন্ডাস্ট্রি বেস সফটওয়্যার আছে আপনার, ইকুইপমেন্ট বেস, যেমন ধরেন আপনার মেডিকেল ইকুইপমেন্টের সবই তো সফটওয়্যার বেস, তাই না? আপনি এমআরআই এর মধ্যে ঢুকাই দিচ্ছে দিয়ে একটা কিছু হয়ে মানুষটা মারা গেল, ফিজিক্যাল ড্যামেজ, ইনজুরি অর ইভেন ডেথ, তাই না? হতে পারে। যেমন আমরা চ্যাপ্টার 1-এ যে ফেইলিউর হিস্টোরি গুলো পড়েছিলাম না, ল্যাথাল এক্সরে মেশিনের ভিতর অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে যে ডিফেক্ট গুলাতে মানুষ প্লেন ক্র্যাশ করে মানুষ মারা গেছে, হেলিকপ্টার ক্র্যাশ করে মানুষ মারা গেছে, অল দা সফটওয়্যার ইস্যু, তাই না? এই রিস্ক গুলা, নেগেটিভ কনসিকুয়েন্স। সো আমরা যদি প্রোডাক্টের রিস্ক অ্যানালাইসিস করি, তার মধ্যে প্রথমত হচ্ছে আইডেন্টিফিকেশন করা অ্যান্ড অ্যাসেসমেন্ট করা, যে রিস্কটা আসলে কি, কোন রিস্ক হতে পারে, এবং তার অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি রিস্ক গুলা হওয়ার প্রবাবিলিটি কত, আর হচ্ছে তার ইম্প্যাক্ট বা হার্ম কতটুকু হবে। তা আমরা দেখি রিস্ক আইডেন্টিফিকেশন কিভাবে করব। নিশ্চয় আইডেন্টিফিকেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই যারা করে তাদের মধ্যে এক্সপেরিয়েন্স লোক না থাকলে আইডেন্টিফাই করতে পারে না আসলে। কারণ আমরা জানি কোনো রিস্ক অথবা কোনো সিকিউরিটি ব্রিচ এই ধরনের জিনিসগুলা প্রোঅ্যাক্টিভ নাকি রিঅ্যাক্টিভ বলেন তো? মানে অ্যাকচুয়ালি কোনো আমরা রিস্ক মিটিগেশন করি, আগে থেকে প্ল্যান করা করি, নাকি আসলে রিস্ক একবার হয়েছিল বলে আমি প্ল্যান করছি? আমার কথা বুঝছেন? মানে আগে চুরি হয়েছে না তালা আবিষ্কার হয়েছে আগে? স্যার আগে তো প্রবলেমটা হয়, তারপরে তো আমরা চিন্তা করি প্রবলেমটা নিয়ে। হ্যাঁ, এই জন্য রিস্ক সিকিউরিটি এগুলা হচ্ছে অলওয়েজ রিঅ্যাক্টিভ, কখনো প্রোঅ্যাক্টিভ হয় না। মানুষ জানবে কি করে যে মানুষ চুরি করতে পারে? চুরির ঘটনা না ঘটা পর্যন্ত। যেমন আগের যুগে মানুষদের দরজায় না লাগিয়েই ঘুমাতো। আমি ছোটবেলায় দেখছি আমাদের বাড়িতে দরজা লাগায় না, কারণ চুরি হয় না তো। হ্যাঁ, বাড়ির উঠানে সব পড়ে আছে, সাইকেল টাইকেল পড়ে আছে, যে রাতের বেলায় যে কেউ নিয়ে যেতে পারে, চুরি হলে চুরি হয় না, তাহলে আমি কেন দরজা দেবো? এরকম আপনার এত কি বলে সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, এত কিছু হয় কেন? এত কিছু হয় মানে মানুষজন এর খোঁজার চেষ্টা করে, ভিতরে ঢোকার চেষ্টা করে, চুরি করার চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করে, এইটা। তো এই রিস্ক গুলাকে আমরা যদি অ্যানালাইসিস করতে হয়, বলেন তো যে কখনোই রিস্ক দেখে নাই সে কি কখনোই অ্যানালাইসিস করতে পারবে? যেমন ধরেন জাপানে আহ, একজন বাংলাদেশি বলতেছে যে তোমাদের তো কোনো টিটি নাই ট্রেনের ভিতরে, টিকিট চেক করে না, তাহলে টিকিট না কাটলে তো তোমার সেভ হয়ে যায় না টাকাটা? বোঝাতে পারে না 1 ঘন্টা ধরে যে আমি টিকিট ছাড়া কেন ট্রেনে উঠবো।
এটা বুঝাতেই পারেনি। হ্যাঁ, তো মানুষ মিথ্যা কথা বলে কেন? আমি আমার এক আত্মীয় আছে বুঝে না উনি, মানুষ মিথ্যা কথা কেন বলবে, লাভ কি বলে? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি মানুষ যখন ফেস করে নাই নেগেটিভ কনসিকুয়েন্স গুলা, তখন সে অ্যাকচুয়ালি ভালো রিস্কের ম্যানেজমেন্ট বা আইডেন্টিফিকেশন করার মতো যোগ্যতা তার তৈরি হয় না। এই জন্য অলওয়েজ রিস্ক অ্যানালাইসিস করার জন্য সিনিয়র লোকজন দরকার। তো কি কি করতে পারে আমরা স্টেপস গুলা আইডেন্টিফিকেশনের জন্য? ব্রেন স্টর্মিং করতে পারি। তার মানে কি, আমরা ভাবতে পারি, ডিসকাশন করতে পারি পরস্পর নিয়ে কি কি রিস্ক হতে পারে, অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, করে 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 আমরা অনেকগুলা, ঠিক আছে হ্যাঁ এগুলা হতে পারে। যখন এই নেগেটিভ কনসিকুয়েন্স হতে পারে, তার জন্য আমরা ওয়ার্কশপ করতে পারি, ইন্টারভিউ নিতে পারি, অথবা কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম তৈরি করতে পারি। যদি এটা ঘটে তাহলে কি ঘটবে, কি কোন কোন জায়গায় এর ইফেক্টটা পড়বে, একটা কারণে ইফেক্ট কত জায়গায় যেতে পারে। সো এরকম ভাবে ব্রেনস্টর্মিং করে রিস্ক গুলার অ্যানালাইসিস করতে হয়। এরপরে অ্যাসেসমেন্ট হবে, তার মানে আইডেন্টিফিকেশন হলো আমার রিস্কটা। এখন আমরা দেখবো আচ্ছা এই রিস্কটা যদি হয় তাহলে কি হবে। সো ক্যাটাগরাইজ অফ আইডেন্টিফাইড রিস্ক, এটা ক্যাটাগরাইজ করা, হাই না লো। ডিটারমাইন দ্য রিস্ক লাইকলিহুড, ওই যে তার মানে হচ্ছে যে কতবার ঘটতে পারে। রিস্ক ইম্প্যাক্ট অ্যান্ড লেভেল, হ্যাঁ, এবং রিস্ক একবার ঘটলে কতটা ক্ষতি হবে, ইম্প্যাক্ট। আর হচ্ছে লেভেল, হচ্ছে রিস্কের লেভেল মানে লাইকলিহুড মাল্টিপ্লাইড বাই ইম্প্যাক্ট। দেন প্রায়োরিটিস, কোনটা আগে করব, মানে কোনটাকে রিস্ক হাই ধরবো। এন্ড প্রপোজিং ওয়েজ টু হ্যান্ডেল দেম, কিভাবে তাদেরকে মোকাবেলা করব আমরা। আচ্ছা, so categorizing help assessing mitigation actions, so because usually risks falling into the same category can be mitigated using similar approach. Risk assessment can use a quantitative or qualitative approach or a matrix of them. মানে কোয়ান্টিটি হলে তো সহজ, অ্যাসেসমেন্টের ক্ষেত্রে সহজে আমরা বলতে পারি যে আমার রিস্ক লেভেলটা হচ্ছে এই। আর কোয়ালিটেটিভ যেমন হচ্ছে আমার রেপুটেশন নষ্ট হচ্ছে, হ্যাঁ, ইউজার স্যাটিসফ্যাকশন নাই, দোজ আর কোয়ালিটিভ অ্যাপ্রোচ। তো তার জন্য আমরা ইয়ে করতে পারি, দুই পক্ষ মিক্স করে আমরা চিন্তা করতে পারি। বাট সবকিছু আসলে মনিটরি কি বলে কোয়ান্টিফাই করতে হবে কোয়ালিটিভটাকে, না হলে আসলে আমরা ওটাকে হ্যান্ডেল করাটা টাফ। ইন দ্য quantitative approach, the risk level is calculated as the multiplied by likelihood, এটা আমরা জানি। In qualitative approach, the risk level can be determined using a risk matrix. Risk matrix করে আমরা তখন বলবো আচ্ছা এটা কোনটা হাই হবে কোনটা লো হবে। Now, risk analysis may influence the thoroughness and scope of testing. তার মানে রিস্ক যখন আমরা অ্যানালাইসিস করব তখন আমি দেখব যে টেস্টিং এর স্কোপটা কত। হ্যাঁ, তো বলছে its results are used to determine the scope of testing to be carried out, determine the particular test levels or proposed test types can be performed, determine the test techniques to be employed and the coverage to be achieved, estimate the test effort required to each task, then prioritize testing in an attempt to find the critical defects as early as possible. So আমরা যেখানে রিস্ক বেশি হয় ক্রিটিক্যাল ডিফেক্ট সেগুলো আমরা আগে করব। Determine whether any activities in addition to testing could be employed to reduce risk. রিস্কটাকে রিডিউস করার জন্য আমরা কি কি ধরনের অ্যাক্টিভিটি করতে পারি এগুলোকে ডিটারমাইন করতে হবে। Then comprises all measures that are taken in response to identification and assess product risk. তার মানে আমরা আইডেন্টিফাইড এবং অ্যাসেস করা যে রিস্ক গুলো আছে সেগুলাকে কিভাবে আমি রেসপন্স করব, এটাকে কিভাবে আমি মেজার করে রেসপন্স করবো। আচ্ছা,
Then consists of risk monitoring and risk mitigation. যে রিস্কটাকে মনিটরিং করতে হবে এবং মিটিগেশন করার চেষ্টা করতে হবে। অনেক সময় মিটিগেশন না করতে পারলে অন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেমন ইমপ্লিমেন্টিং দ্য অ্যাকশনস প্রপোজড ইন রিস্ক অ্যাসেসমেন্ট টু রিডিউস দ্য রিস্ক লেভেল। বলছে যে আমি কোনো ইমপ্লিমেন্ট করতে পারি অ্যাকশনস যেটা প্রপোজ করছে রিস্ক অ্যাসেসমেন্টে রিডিউস করার জন্য রিস্ক লেভেলটাকে। আগে ছিল হাই রিস্ক, এটাকে লো বানানো যায় কি করে সেটা চিন্তা করতে হবে। দ্য এইম অফ রিস্ক মনিটরিং is to ensure that the mitigation actions are effective. মিটিগেশন মানে হচ্ছে রিস্কটাকে নাই করে দেওয়া, রিস্ক হবে না, অকার হবে না, তো সলভ করে ফেলা আসলে। To obtain further information to improve the risk assessment and to identify emerging risk. আচ্ছা, তো রিস্কের আইডেন্টিফিকেশন হলো, অ্যাসেসমেন্ট হলো, এখন কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোল করতে গেলে আমাকে প্রথমেই আমরা চেষ্টা করব মিটিগেট করে ফেলা বাই টেস্টিং। টেস্টিং এর কাজ হচ্ছে আসলে রিস্কগুলোকে মিটিগেট করার জন্য সামনে তুলে ধরা। তাহলে মিটিগেট হলে কি আমি এই রিস্কটাকে মাইনাস করে আমি প্রোডাক্টটা ডেলিভার করতে পারবো। আর যদি সেটা না পারি, বিভিন্ন কারণে নাও পারতে পারি, অ্যাবিলিটির কারণে, সময়ের কারণে, বাজেটের কারণে হয়তো মিটিগেট করতে পারে নাই, তার মানে কি রিস্ক অ্যাকসেপ্টেন্সে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, রিস্ক যদি থাকে তাহলে কত টাকার ক্ষতি হবে ততটুকু প্রভিশন করে রাখি, যতবার ঘটবে আমি তত টাকা খরচ দিতে রাজি আছি। আচ্ছা, এরপর হচ্ছে রিস্ক ট্রান্সফার করে দেওয়া। রিস্কটা ঘটলে আমি আমার খরচটা বা যে ইম্প্যাক্টটা হবে সেটার জন্য আমি থার্ড পার্টি কারোর কাছে আমি আমার লায়াবিলিটিটা তারা কিনে রাখবে বা তাদের কাছে বেচে দেবো আমরা। হ্যাঁ, তারা হতে পারে এটা, যেমন ধরেন ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা তাদেরকে প্রিমিয়াম দেব যাতে করে রিস্ক যখন ঘটবে ওরা তখন এই ক্ষতিপূরণ দেবে তাদের কাছে। দেন কন্টিনজেন্সি প্ল্যান মানে হচ্ছে আমার অন্য কোনো রাস্তা বের করা যায় কিনা রিস্ক মিটিগেশনের জন্য। তাহলে আমরা রিস্কের মধ্যে যদি এই টোটাল জিনিসটাকে যদি দেখতে চাই যে কন্ট্রোল করার জন্য, আমরা কোভিড নিয়ে এক্সাম্পল সেট করতে পারি। কোভিড, আমরা কোভিড এর মধ্যে দেখেছিলাম যে রিস্ক হচ্ছে, রিস্ক যখন হয় যে আমার কোভিড হলে কি হতে পারে, তাহলে প্রথমে মিটিগেশন করতে হবে। কি করে মিটিগেশন করতে হবে? বাই ভ্যাকসিনেশন, তাই না? আমরা ভ্যাকসিন যদি দিয়ে ফেলি তাহলে আমরা ধরলাম যে হ্যাঁ আর হয় নাই। কিন্তু যদি ভ্যাকসিন না দিতে পারি তাহলে আমাদের একসেপ্টেন্স করতে হবে। কি একসেপ্টেন্স করতে হবে? তাহলে আমরা ওই যে কি বলে আইসিইউতে থাকতে হবে না, তার জন্য হচ্ছে 15-20 লাখ টাকা রেডি রাখতে হবে। তাহলে আমরা বলবো এটাকে একসেপ্ট করেছি আমরা। আচ্ছা, আরেকটা হতে পারে ট্রান্সফার। ট্রান্সফারটাকে আমরা যদি এই ক্ষতিটা অবশ্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে সম্ভব হবে না, তাই না? কেউ নেবে না। তবে আরেকটা পয়েন্ট আমরা রাখতে পারি, সেটা অ্যাভয়েডেন্স। হ্যাঁ, রিস্ক অ্যাভয়েড করা মানে হচ্ছে আমরা লকডাউন করতে পারি, সোশ্যাল ডিস্টেন্সিং করতে পারি, বাসা থেকে বেরোবো না, কারোর সাথে মিশবো না, তাহলে আমার রিস্কটাকে আমরা অ্যাভয়েড করতে পারলাম। আর কন্টিনজেন্সি প্ল্যান কি? যদি রিস্ক ঘটে যায় তাহলে, বা এই সময় লকডাউনের সময় বাজার করে রাখা যাতে করে সবকিছু থাকে না, একটা সময় আমরা এগুলো এক্সপেরিয়েন্স করেছি অলরেডি। So actions can be taken to mitigate the product risk by testing as follows. কি বলছে? প্রথমে select the testers with the right level of experience and skill. তার মানে প্রথমে হচ্ছে আমার ইউজার স্কিল দরকার, মানে টেস্টারের স্কিল দরকার, suitable for given risk type. Apply an appropriate level of independence of testing. তার মানে এখানে ডিফারেন্ট আই দিয়ে দেখার মতো ইন্ডিপেন্ডেন্স রাখা উচিত, ডেভেলপারদের উপর ছেড়ে দেওয়া যাবে না। একটা লেভেল অফ ইন্ডিপেন্ডেন্স, কতটুকু ইন্ডিপেন্ডেন্স আমরা যাব? একদম আউটসোর্সিং লেভেল, লেভেল 4-এ নাকি লেভেল 3-তে না 2-তে? কি? কন্ডাক্ট রিভিউ অ্যান্ড পারফর্ম
স্ট্যাটিক অ্যানালাইসিস। সো আমরা এই রিস্ক গুলাকে আমরা রিভিউ করতে পারি, প্রোডাক্টের রিভিউ করে আমরা স্ট্যাটিক অ্যানালাইসিস করে মিটিগেট করার চেষ্টা করতে পারি। Apply the appropriate test techniques and coverage levels. Apply the appropriate test types addressing the affected quality characteristics. And perform dynamic testing, include all are testing, regression testing, সবই testing. Testing ছাড়া মিটিগেশনের কোনো রাস্তা নেই। আচ্ছা, 5.3 তে বলছে টেস্ট মনিটরিং অ্যান্ড টেস্ট কন্ট্রোল অ্যান্ড টেস্ট কমপ্লিশন। এই তিনটা মিলে অ্যাকচুয়ালি আমরা মনিটরিং করা মানেই হচ্ছে আমরা ওয়ার অবজার্ভিং observing the testing process. A manager is observing the testing process. Testing process observe করা মানে হচ্ছে আমি রিয়েল ডাটাগুলো নিচ্ছি, নেওয়ার পর আমি কম্পেয়ার করব অ্যাকর্ডিং টু মাই প্ল্যান। আমার প্ল্যানের সাথে মনিটরিং এর যে ডাটাটা, অ্যাকচুয়াল ডেটাটা, আমার প্ল্যান ডেটাটা যদি ইকুয়াল না হয়, তার মানে আমরা একটা ডেভিয়েশন হচ্ছে। সো ডেভিয়েশনটা যখন হচ্ছে তখন হাউ টু কন্ট্রোল, দ্যাট ইজ কল্ড টেস্ট কন্ট্রোল। আচ্ছা, মনিটরিং এর পরে আমরা টেস্ট কমপ্লিশনও বলতে পারি। আমরা কমপ্লিশন কতদূর হলো না হলো এই ডাটাটাও মনিটরিং থেকে পাই আমি। যদি আমি দেখি যে কমপ্লিশন রিচ করে ফেলেছি, মনিটরিং ডাটাই পাবে। এই জন্য মনিটরিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো মনিটরিং ইজ কনসার্ন গ্যাদারিং ইনফরমেশন অ্যাবাউট টেস্টিং. This information is used to assess the test progress and measure whether the test exit criteria or the test task associated with the exit criteria are satisfied. হ্যাঁ, প্রথমে আমরা চেক করে দেখি যে এক্সিট ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা, তাহলে আমরা বলি স্টপ টেস্টিং, আমরা রিচ করে গেছি অলরেডি, হ্যাঁ, ডোন্ট রান, আমরা পৌঁছে গেছি। সো বলছে সাচ অ্যাজ মিটিং দ্য টার্গেট অফ কভারেজ, যেমন প্রোডাক্টের রিস্ক, রিকোয়ারমেন্টস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এগুলা আমরা মনিটরিং করবো যে প্রোডাক্টের রিস্ক কি পরিমাণ আছে, সেটা মিটিগেট হয়ে যায়, সলভ হয়েছে কিনা, অথবা রিকোয়ারমেন্ট যেগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়েছে কিনা, এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে কিনা। তাহলে আমরা এই তিনটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা বলবো যে ওকে, দেন উই ক্যান এক্সিট। দেন টেস্ট কন্ট্রোল বলছে ইউজ দ্য ইনফরমেশন অফ টেস্ট মনিটরিং টু প্রোভাইড। তাহলে টেস্ট কন্ট্রোলের আগে আমার মনিটরিং এর ডাটা দরকার, ইন ফর্ম অফ দ্য কন্ট্রোল ডিরেক্টিভস, guidance and necessary corrective actions to achieve the most effective and efficient testing. So টেস্ট কন্ট্রোলের মূল উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ডেভিয়েশন হয় তাহলে এইটা অ্যাকচুয়ালি কন্ট্রোল মানে কি, কিভাবে ডিরেক্টিভ সেট করব, আমি কিভাবে কি করলে আমার এই ডেভিয়েশনটা মিট করতে পারবো, তার একটা গাইডেন্স এবং কারেক্টিভ অ্যাকশনস গুলা কি হতে পারে। যদি ডেভিয়েশন হয়ে যায় তখন আমি কি করব যাতে করে আমরা এফিশিয়েন্ট ভাবে টেস্টিং করতে পারি। এক্সাম্পল অফ কন্ট্রোল অ্যাক্ট ডিরেক্টিভস ইনক্লুড যেমন প্রায়োরিটাইজিং টেস্টস, when an identified risk becomes an issue, সেক্ষেত্রে আমরা রিপ্রায়োরিটাইজেশন করতে পারি, যে রিস্ক গুলা, হাই রিস্ক গুলা আগে নিয়ে আসতে পারি যদি রিস্ক যদি আমি কনসিডার করি। রি-ইভ্যালুয়েটিং whether the test item meets the entry criteria or exit criteria due to rework, যে আমি যে পরিবর্তনটা করলাম বা কোনো একটা ডিফেক্ট ফিক্সিং করলাম, তাহলে প্রায়োরিটাইজেশন চেঞ্জ হতে পারে। যেমন কোনো একটা হাই রিস্ক অলরেডি মিটিগেটেড, তাহলে আমি টেস্ট প্রায়োরিটাইজেশন নিশ্চয় ওটা রাখবো না, রিভ্যালুয়েট করতে হবে আমাদের এই যে ক্রাইটেরিয়া গুলা। অ্যান্ড অ্যাডজাস্টিং দ্য টেস্ট শিডিউল, এবং কোনটার পর কোনটা চলবে সেটার শিডিউলটাও আমরা অ্যাডজাস্ট করব। অ্যান্ড অ্যাডিং নিউ রিসোর্সেস ওয়েন অ্যান্ড ওয়্যার নিডেড। সো কোনো ডেভিয়েশন হলে অ্যাকচুয়ালি আমরা এইভাবে করতে পারি, সেটা হচ্ছে রিপ্রায়োরিটাইজেশন করতে পারি টেস্টকে, রিভ্যালুয়েট করতে পারি, অ্যাডজাস্টিং টেস্ট শিডিউল করতে পারি, নিউ রিসোর্স অ্যালোকেশন করতে পারি। আবার এর ভিতরে যেমন আমরা আরো কিছু করতে পারি, যেমন অ্যাডজাস্টিং এর সাথে আমি যদি নাম্বার অফ টেস্ট কেস
কমিয়ে দিতে পারি ইচ্ছা করলে, যে আমার রিস্ক, লো রিস্কের টেস্টগুলো আমি করব না, হ্যাঁ, তাহলে আমি আবার ফিরে আসতে পারি আবার আগের লাইনে সময় বাঁচানোর জন্য। টেস্ট কমপ্লিশন বলছে যে যখন কমপ্লিশনের ব্যাপার আসে তখন আমরা ডেটাগুলাকে কালেক্ট করি ফ্রম কমপ্লিটেড টেস্ট অ্যাক্টিভিটিস টু কনসলিডেট এক্সপেরিয়েন্স। হ্যাঁ, কি পাইলাম আর কি পাইলাম না এক্সপেরিয়েন্সটা। এন্ড টেস্ট ওয়্যার বলতে টেস্টিং রিলেটেড যত কিছু আছে, হ্যাঁ, যেমন টেস্ট কেসেস, তারপরে ডিফেক্ট ডেটাবেস, তারপরে হচ্ছে আমার টেস্ট ওয়্যারের কি বলে আমার টুলস যেগুলা ইউজ করেছি, হ্যাঁ, যে এনভায়রনমেন্ট ইউজ করেছি, সবগুলো টেস্ট ওয়্যারের মধ্যে পড়ে। হ্যাঁ, টেস্ট স্ক্রিপ্ট মানে টেস্ট রিলেটেড যা কিছু আছে, আদার ইরেলেভেন্ট ইনফরমেশন। টেস্ট কমপ্লিশন অ্যাক্টিভিটিস occur at project milestones such as when a test level is completed. তার মানে কমপ্লিশন মানে এই না যে ফাইনাল কমপ্লিশনই একমাত্র কমপ্লিশন। ফাইনাল প্রজেক্টের কমপ্লিশন তো হতেই পারে, কিন্তু তার আগে আরো অনেকগুলা কমপ্লিশন হয়। যেমন আজকে পর্যন্ত আমি হয়তো ইউনিট টেস্ট কে কমপ্লিট করা হয়েছে, হ্যাঁ, এটা যে টেস্ট লেভেল কমপ্লিশনের ক্ষেত্রে, অথবা ইন্টিগ্রেশন কমপ্লিট হয়েছে। And agile iteration is finished. আমরা যদি agile মেথডে যাই তাহলে একটা ইটারেশন মানে একটা স্প্রিন্ট শেষ হয়েছে, that also be a completion of one sprint. The test project is completed মানে টোটালটাই কমপ্লিটেড, অর ক্যান্সেলড হয়ে যেতে পারে। ক্যান্সেলড আমার কাছে একটা কমপ্লিশন, আনসাকসেসফুল কমপ্লিশন না। আর সফটওয়্যার সিস্টেম ইজ রিলিজড, এটা একটা রিলিজ কমপ্লিশন হয়েছে। And or a maintenance release is completed. It's a maintenance release complete. So there are so many completions. So যে কোনো কমপ্লিশনের জন্যই আমরা কি করব, কালেক্ট করব ডেটা, ওটাকে নিয়ে আমি কনসলিডেট করব, তার এক্সপেরিয়েন্স গুলা কি হয়েছে না হয়েছে, টেস্ট ওয়্যার গুলা নিয়ে কাজ করব। So মনিটরিং এন্ড কি বলে কন্ট্রোল এন্ড এর ভিতরে আছে ম্যাট্রিক্স ইন ইউজড ইন টেস্টিং। এই যে ম্যাট্রিক্স গুলা যে মনিটরিং যে করছি, সেই মনিটরিংটা আসলে কেমন করে করব? আমি খালি এর মুখে তাকায় থাকবো? নিশ্চয় এই দৃষ্টিকোণ হচ্ছে ড্যাশবোর্ডের মতো। আমি কিছু নাম্বার নিয়ে আসলে দেখবো যে নাম্বার অফ ফিচার্স কতগুলা শেষ হয়েছে, নাম্বার অফ ডিফেক্টস কতগুলা রেজ হয়েছে, নাম্বার অফ ডিফেক্ট ফিক্স হয়েছে কতগুলা, কতগুলা ওপেন হয়েছে, অল দ্য ম্যাট্রিক্স, হ্যাঁ, নাথিং এলস। এমন না যে আমি ওই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবো যে ইয়েতে বা ডেভেলপার বা টেস্টাররা কি করছে তাকায় আছে, এরকম না, এরকম কিছু না। ম্যাট্রিক্স, অল আর ম্যাট্রিক্স। পারপাস, কন্টেন্ট এন্ড অডিয়েন্স অফ টেস্ট রিপোর্টস, এই যে আমরা যে মনিটরিং করে যে রিপোর্টটা সাবমিট করব, প্রোগ্রেস রিপোর্ট, হ্যাঁ, এই টেস্ট রিপোর্টটা কেমন হবে দেখতে। কমিউনিকেটিং দ্য স্ট্যাটাস অফ দ্য টেস্টিং, হ্যাঁ, যে আমরা টেস্টিং এর স্ট্যাটাসটা আমি জানাবো স্টেক হোল্ডারদেরকে, কিভাবে, কোন ফরম্যাটে, এই সমস্ত কিছু আলোচনা হবে। সো টেস্ট ম্যাট্রিক্স আর গ্যাদার টু শো, আমি যখন ম্যাট্রিক্স গুলো আমি কালেক্ট করব হচ্ছে প্রোগ্রেস এগেইনস্ট দ্য প্ল্যান, শিডিউল এন্ড বাজেট। তাহলে আমার অ্যাকচুয়ালি ওর স্ট্যাটাসটা আমরা দিতে পারবো ম্যাট্রিক্স থেকে, যে প্ল্যান অনুসারে কত দূর গেছি, শিডিউলটা, এবং কি পরিমাণ টাকা বাজেট ছিল এবং কতটুকু বাজেট আমি শেষ করেছি। অল আর ম্যাট্রিক্স কিন্তু এটা না। দ্য কারেন্ট কোয়ালিটি অফ দ্য টেস্ট অবজেক্ট, আমরা টেস্ট অবজেক্টের কোয়ালিটি কতটুকু রিচ করতে পেরেছি। কোয়ালিটি রিচ করার মানে কি অ্যাকচুয়ালি, আমরা যদি বলি যে all our design test cases is executed and I didn't find any number of defects, তার মানে কি 100% আমি কোয়ালিটি অ্যাচিভ করতে পেরেছি, কোনো ডিফেক্ট পাইনি। এমন হতে পারে যে ডিফেক্ট আমার এ পর্যন্ত 30% ডিফেক্ট পেয়েছি, বাট এর ভিতরে হচ্ছে 10% ডিফেক্ট ফিক্স হয়েছে, স্টিল উই হ্যাভ 20% ডিফেক্ট ইন হ্যান্ড। সো কোয়ালিটি রিস্ক করছি কত, 80%. The effectiveness of the test activities with respect to the objectives or an iteration goal. So effectiveness, test activities, এগুলা
সবই আমাদের objective. So the test monitoring gather the variety of metrics. আমরা matrix নিয়ে যেটা কথা to support the control and the test completion, and the common test metrics are included. কি project progress metrics, test progress metrics, quality product quality metrics, তারপর defect metrics, risk metrics, coverage metrics, cost metrics. হ্যাঁ, অনেক ম্যাট্রিক্স। তার মানে কি এক একটা ম্যাট্রিক্স বলতে এখানে বোঝাচ্ছে আমরা একটু ভিজুয়ালাইজ করার জন্য যদি চেষ্টা করি তাহলে এই যে কয়টা পয়েন্ট বলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ড্যাশবোর্ড হতে পারে, আমার 7টা উইন্ডো হতে পারে। আমি দেখতে পারি যে আমার প্রজেক্টের প্রোগ্রেস আজকে পর্যন্ত কতটুকু হওয়ার কথা ছিল, কি পরিমাণ হয়েছে। আমি টেস্ট প্রোগ্রেস ম্যাট্রিক্স এর উইন্ডো দেখতে পারি, মাল্টিপল উইন্ডো হতে পারে, যে নাম্বার অফ টেস্ট কেস কতগুলো ডিজাইন করা হয়েছে এবং কতগুলো অটোমেশন করা হয়েছে, কতগুলো ম্যানুয়াল টেস্ট করতে হবে এবং এ পর্যন্ত কতগুলো টেস্ট এক্সিকিউট করা হয়েছে এবং কতগুলো ডিফেক্ট পাওয়া গেছে। ডিফেক্ট ম্যাট্রিক্স আছে পরে। আচ্ছা, এরপরে প্রোডাক্টের কোয়ালিটি ম্যাট্রিক্স। এই কোয়ালিটি ম্যাট্রিক্সটাও হচ্ছে আমার টেস্ট কেসের উপর ডিপেন্ডেন্ট। আসলে এটা যেমন প্রোডাক্টের কোয়ালিটি ম্যাট্রিক্স আমি বলতে পারি এত % হয়েছে, বা ডিপেন্ডস অন নাম্বার অফ টেস্ট এক্সিকিউশনস এন্ড হাউ মেনি ডিফেক্ট ওয়ার ফাউন্ড এন্ড হাউ মেনি ফিক্সেস। এগুলা করে আমরা একটা প্রোডাক্টের কোয়ালিটি ম্যাট্রিক্স দেখাতে পারি। ডিফেক্ট ম্যাট্রিক্স হচ্ছে নাম্বার এন্ড প্রায়োরিটিজ অফ দ্য ডিফেক্ট ফাউন্ড এন্ড ফিক্স, দ্য ডিফেক্ট ডেন্সিটি কত ইন দ্য পার্টিকুলার এরিয়া। হ্যাঁ, ডিফেক্ট ডিটেকশন পার্সেন্টেজ কেমন, কি পরিমাণ ডিফেক্ট এখন আমরা পাচ্ছি। হ্যাঁ, এবং ডিফেক্ট ফিক্সিং পার্সেন্টেজ কেমন। এরপর রিস্ক ম্যাট্রিক্স, যে আমরা রিস্ক তো অ্যাসেস করা ছিল, এখন আমরা টেস্ট করতে করতে দেখলাম কতগুলো টেস্ট রিস্ক এখনো আছে, পড়ে আছে আমার হাতে, কতগুলো রিস্ক আমি মিনিমাইজ করেছি, কত লেভেল অফ রিস্ক এখনো আমার কাছে এক্সিস্ট করছে। হ্যাঁ, এই রিস্কগুলা হচ্ছে আবার প্রোডাক্ট কোয়ালিটিকে ম্যাট্রিকটাকে হেল্প করে। দেন কাভারেজ ম্যাট্রিক্স, যে কতগুলা রিকোয়ারমেন্টস কভার করেছে পর্যন্ত, কি পরিমাণ কোড কভারেজ করেছি টেস্টিং এর মাধ্যমে। হ্যাঁ, আর কস্ট ম্যাট্রিক্স হচ্ছে যে আমার টেস্টিং এর যে বাজেটটা ছিল এ পর্যন্ত কতগুলা কস্ট হওয়ার কথা ছিল, কি পরিমাণ খরচ হয়েছে, কি পরিমাণ বাকি আছে। কস্ট অফ কোয়ালিটি কেমন হয়েছে, অর্গানাইজেশনাল কস্ট অফ কোয়ালিটি কত, কস্ট অফ টেস্টিং কি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা মনিটর করব ডাটা। যেমন এই যে টেস্ট রিপোর্ট যে আমরা দেব মনিটরিং করার পরে, মূল উদ্দেশ্য হচ্ছে ইমিডিয়েট হচ্ছে আমাকে স্টেক হোল্ডারকে রিপোর্ট করতে হয়। তো রিপোর্ট করতে হবে কেন, তার পারপাসটা কি? পারপাসটা বলছে যে টেস্ট মনিটরিং, টেস্ট রিপোর্টিং সামারাইজ এন্ড কমিউনিকেটস টেস্ট ইনফরমেশন ডিউরিং এন্ড আফটার টেস্ট। কমিউনিকেট করতে হবে। টেস্ট প্রোগ্রেস রিপোর্ট, progress report supports the ongoing control of the testing and must provide enough information to make modification to the test schedule, resource or test plan কেউ আমরা আপডেট করব। When such changes are needed due to the deviation from the plan or changed circumstances, so আমাদের প্ল্যানের থেকে যদি ডেভিয়েশন হয় তখনই তো আমরা চিন্তা করি আসলে যে আমার কতটুকু অ্যাডজাস্ট করতে হবে। টেস্ট কমপ্লিশন রিপোর্টস বলছে সামারাইজ দ্য স্পেসিফিক স্টেজ অফ টেস্টিং, ফর এক্সাম্পল টেস্ট লেভেল, ইউনিট টেস্ট, কি বলে ইন্টিগ্রেশন টেস্ট, সিস্টেম টেস্ট, এই টেস্টেরও রিপোর্ট লাগবে, কমপ্লিশন রিপোর্ট। দেন টেস্ট সাইকেল, দেন আইটারেশন, হ্যাঁ, and can give information for subsequent testing, for টেস্ট গুলাতে। রিপোর্টিং করব কত সময় পর পর, ফ্রিকোয়েন্সি কেমন। ডিউরিং টেস্ট মনিটরিং এন্ড কন্ট্রোল দ্য টেস্ট টিম জেনারেটস টেস্ট প্রোগ্রেস রিপোর্ট ফর স্টেক হোল্ডার্স টু কিপ দেম ইনফর্মড।
So test progress reports are usually generated on a regular basis. Daily হতে পারে, weekly হতে পারে, হ্যাঁ, টেস্ট স্প্রিন্ট মানে কি বলে ফোর্টনাইটলি হতে পারে, অথবা 300 পরে হতে পারে। বাট এটা কখন কি করা উচিত, এইটা হচ্ছে বেসিক্যালি আমরা যেখানে কাজ করব তাদের উপর নির্ভর করে অনেকটা। যেমন টেস্টের পিরিয়ডটা কত, টেস্টের প্রোগ্রেসটা কি, মানে হচ্ছে আমি 3 সপ্তাহ টেস্ট করেছি, পিরিয়ড এরকম, টেস্ট প্রোগ্রেস হয়েছে কত, ইনক্লুডিং এনি নোটেবল ডেভিয়েশনস আছে কিনা। তার মানে হচ্ছে যে আমরা যে প্ল্যান ছিল সে অনুসারে কতটুকু প্রোগ্রেস হয়েছে এবং কোনো ডেভিয়েশন হচ্ছে কিনা। ইম্পিডিমেন্টস অফ টেস্টিংস অ্যান্ড আদার ওয়ার্ক অ্যারাউন্ডস। টেস্ট ম্যাট্রিক্স হচ্ছে আমরা সেকশন 5.3.1 এ দেখেছিলাম। তারপরে হচ্ছে নিউ অর আনচেঞ্জ রিস্ক ইউজিং টেস্টিং পিরিয়ড, যে টেস্ট করতে করতে কতগুলা রিস্ক মিনিমাইজ হয়েছে, কতগুলা রিস্ক ভ্যানিশ হয়ে যেতে পারে। রিস্ক মনে করেছিলাম কিন্তু ও এত রিস্ক না, আসলে এমন রিস্ক অ্যাসেসমেন্টও ভুল হতে পারে, আইডেন্টিফিকেশন ভুল হতে পারে। হ্যাঁ, আবার নতুন রিস্ক অ্যাডও হতে পারে, আমি আগে অ্যাসেস করা ছিল, মানে আমি আগে আইডেন্টিফাই করতে পারি না, বাট এখন মনে হচ্ছে আরে এই রিস্ক তো একটা বড় রিস্ক আছে। সো ওই রিস্ক তো আমাদের রিস্কের যে ঝুড়ি আছে ওর ভিতরে রাখতে হয়, নতুন রিস্ক অ্যাড করতে হয়। টেস্টিং প্ল্যান ফর নেক্সট পিরিয়ড, আমরা পরের পিরিয়ডে মানে নেক্সট সাইকেলে কি টেস্ট করব সেটারও প্ল্যান এই রিপোর্টিং এ থাকা লাগে। তাহলে ফ্রিকোয়েন্সি বোঝা গেল। না, রিপোর্টের কন্টেন্ট কি হবে, আমি যে রিপোর্টটা দেব তার টেমপ্লেটটা কেমন। প্রথমে হচ্ছে একটা টেস্ট সামারি দিতে হয়, একটা ধরেন সামারাইজ কিছু ডেটা, যে আমরা কত স্প্রিন্টের সাইজটা কত, কি কি এর ভিতরে ছিল, আমরা টেস্ট করেছি এটা, এবং কতগুলা সামারাইজ যে ডাটাটা, কতগুলা কি পরিমাণ আমি ডেভিয়েশন হয়েছে, তারপরে হচ্ছে আমার কতগুলা টেস্ট কেস এক্সিকিউশন করেছি, কথা ছিল কতটুকু। হ্যাঁ, টেস্টিং এন্ড প্রোডাক্ট কোয়ালিটি ইভ্যালুয়েশন বেসড অন দ্য অরিজিনাল টেস্ট প্ল্যান। হ্যাঁ, তারপরে হচ্ছে ডেভিয়েশন ফ্রম দ্য টেস্ট প্ল্যান, কতটুকু ডেভিয়েশন আছে, টেস্টিং ইম্পেডিমেন্টস অ্যান্ড ওয়ার্ক অ্যারাউন্ড কি পরিমাণ আছে, তারপরে হচ্ছে টেস্ট ম্যাট্রিক্স বেসড অন টেস্ট প্রোগ্রেস রিপোর্ট, তারপরে কি লিখছে আনমিটিগেটেড রিস্ক, এখন মিটিগেট করা হয়নি এরকম, ডিফেক্ট নট ফাউন্ড, এমন হতে পারে যে ডিফেক্টই পাইনি আমি, লেসন লার্ন দ্যাট আর রিলেভেন্ট টু দ্য টেস্টিং। তো এই ধরনের টাইটেল গুলা আমার হচ্ছে বা হেডলাইন গুলা থাকে হচ্ছে আমার রিপোর্ট কন্টেন্টের ভিতরে। ডিফারেন্ট অডিয়েন্স রিকোয়ার্স ডিফারেন্ট ইনফরমেশন। হ্যাঁ, এক এক ধরনের লোকজনের জন্য এক এক ধরনের রিপোর্ট দরকার। যেমন অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য ডিগ্রি অফ ফর্মালিটিজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য রিপোর্ট। যেমন আমার এই রিপোর্টটা বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম ফরম্যাট আমরা দিতে পারি। যদি টেস্ট ম্যানেজার টেস্টারদের জন্য রিপোর্টটা দিতে চাই তাহলে এক ধরনের হয়তো ফরম্যাটে থাকবে। আমার যদি স্টেক হোল্ডার যদি হয় প্রোডাক্ট ওনার, তার জন্য এক ধরনের রিপোর্টের কন্টেন্ট থাকবে। আমার যদি প্রজেক্ট ম্যানেজারের জন্য রিপোর্ট দিতে হয় তার জন্য আরেক ধরনের থাকবে সেটা। হ্যাঁ, টেস্ট প্রোগ্রেস এখানে বলছে যে রিপোর্টিং অন দ্য টেস্ট প্রোগ্রেস টু আদার্স ইন দ্য সেম টিম ইজ অফেন ফ্রিকোয়েন্ট অ্যান্ড ইনফর্মাল। টিমের ভিতর যদি হয় তাহলে রিপোর্টিংটা হবে ফ্রিকোয়েন্ট হবে, ইনফর্মাল হবে। while reporting to the test on testing for completed project follows a set of templates and occurs only once. যদি একদম প্রজেক্ট শেষ হয় একবার টেস্ট রিপোর্ট হবে লাস্টে। The test progress report হচ্ছে called test status report. Progress report মানে status report. And test completion report, দুই ধরনের রিপোর্ট হতে পারে। একটা স্ট্যাটাস রিপোর্ট কন্টিনিউয়াস দেখাচ্ছে, আর এটা হচ্ছে কমপ্লিশন হয়। আচ্ছা, টেস্ট স্ট্যাটাস রিপোর্ট
কেমন হয় মানে ফ্রিকোয়েন্টলি যেটা দেখি আমরা সেটা হচ্ছে এক্সিকিউটিভ সামারি থাকে একটা, টেস্ট অবজেক্টিভস থাকবে, টেস্টের প্রোগ্রেস কতটুকু হয়েছে, টেস্টের কাভারেজ কতটুকু হয়েছে, টেস্টের রেজাল্টস কি, ইস্যুস এন্ড রিস্ক গুলা কি আছে, টেস্ট এনভায়রনমেন্ট কি ইউজ হয়েছিল, লেসন লার্ন এন্ড সামারি এন্ড দ্য নেক্সট স্টেপ এন্ড অ্যাটাচমেন্ট যদি কিছু থাকে। আর কমপ্লিশন রিপোর্টে থাকবে এক্সিকিউটিভ সামারি, টেস্ট অবজেক্টিভস, টেস্ট এক্সিকিউশন সামারি, টেস্ট রেজাল্টস, টেস্ট কাভারেজ, ডিফেক্ট ম্যানেজমেন্ট, টেস্ট এনভায়রনমেন্ট, লেসন লার্ন, সামারি and conclusions and recommendations and as attachment. এটা একটু বেশি একটু কম, অলমোস্ট আসলে অ্যাকচুয়ালি কমপ্লিশন হচ্ছে স্ট্যাটাস রিপোর্ট গুলার ফাইনালাইজ ভার্সন গুলো তখন কমপ্লিশন রিপোর্টে যায়। দ্য অডিয়েন্স অফ দ্য টেস্ট রিপোর্ট কারা আমাদেরকে রিপোর্টিং করতে হয়, যেমন প্রজেক্ট ম্যানেজারকে, ডেভেলপমেন্ট টিমকে, কোয়ালিটি অ্যাসুরেন্স টিমকে, বিজনেস স্টেক হোল্ডার্সকে এন্ড টেস্টিং টিমকে, সবাই আসলে টেস্টিং এর এই মনিটরিং এর ডাটাটা দেখতে চায়। Then communicating status of testing. Also, the best means of communicating test status varies depending on the test management concern or organizational test strategies, regularity standards, or in case of self-organizing team on the team itself. The option include কি কি হতে পারে, ভার্বাল কমিউনিকেশন হতে পারে the team members and other stakeholders, ড্যাশবোর্ড হতে পারে CI/CD পাইপলাইন ড্যাশবোর্ড, হ্যাঁ টাস্ক ড্যাশবোর্ড, বার্ন ডাউন চার্ট, হ্যাঁ রিপোর্টিং মানে এই না যে আমি প্রিন্ট করে দিয়ে দিলাম, বিভিন্ন ভাবে ডিসপ্লে করার। ইলেকট্রনিক কমিউনিকেশন হতে পারে বিভিন্ন চ্যানেলে, যেমন ইমেলের মাধ্যমে, চ্যাটের মাধ্যমে, অনলাইন কোনো ডকুমেন্টেশন আমরা রেখে দিতে পারি রিপোর্ট আকারে, ফর্মাল টেস্ট রিপোর্ট দিতে পারি যেটা হচ্ছে প্রিন্ট করা, সাইন করা, এরকম জিনিস থাকতে পারে। ওয়ান অর মোর অফ দিস অপশনস ক্যান বি ইউজড। এমন না যে সবগুলাই আপনাকে ইউজ করতে হবে। মোর ফর্মাল কমিউনিকেশন মে বি মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর distributed teams where direct face-to-face communication is not always possible due to geographical distance or time differences. Typically, different stakeholders are interested in different types of information, so communication should be tailored accordingly. তার মানে হচ্ছে একই রিপোর্ট সবাইকে দেখানো যাবে না। এনি কোশ্চেন? আমি তো একলা একলা বক বক করে যাচ্ছি। আছেন নাকি? না সব ডিসকানেক্ট হয়ে গেলাম? স্যার আছি স্যার। অনেক থিওরিটিক্যাল ব্যাপার এটা, না ম্যানেজমেন্টের, এটা আপনার একটু গো থ্রু করতে হবে। না হলে হচ্ছে শুধু আমার কথা শুনে হবে না, এক্সাম্পল গুলা অবশ্যই লাগবে আপনাদের, কিন্তু আপনাদের গো থ্রু নিজেদের করতে হবে, নিজেদের ওয়ার্ক প্লেসের সাথে একটু মিলাই দেখতে হবে, থিঙ্ক করতে হবে আসলে ম্যানেজার হিসাবে আমি আসলে কি করব, টেস্ট ম্যানেজার হিসাবে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন নাই? তার মানে সুস্মি দেব, অনেকদিন পর আসলে মনে হচ্ছে নাকি? সুস্মি দেব, শাওয়ানা ইসলাম, হ্যাঁ সুস্মি দেব। স্যার তেমন কোনো কোয়েশ্চেন নাই, জাস্ট একটা জিনিস একটু জানা ছিল, সেটা হচ্ছে আমাদের যে পরীক্ষাটা হবে, পরীক্ষাটা মানে কবে হবে বা কি একটু জানা ছিল। আমাদের প্ল্যান তো ছিল একটু আগে, কিন্তু একটু পিছাতে হবে কারণ আমার একটা ক্লাস মিস হয়েছে। আমাদের হয়তো আর তো একটা ক্লাস হলেই শেষ হয়ে যাবে কন্টেন্ট, এরপরে হচ্ছে 3টা মক এক্সাম নেব। তো যেহেতু কন্টেন্ট শেষ হওয়া মানে হচ্ছে আমাদের ধরে নেন হচ্ছে 10 দিনের মধ্যে পরীক্ষা হওয়ার কথা। যদি আমার নেক্সট উইকে শেষ হয়, তারপরের উইক ধরবেন, তার মানে হচ্ছে আমার 5 তারিখ হচ্ছে
মানে এই মাসের মধ্যে, মানে এই মাসে তো আর হচ্ছে না, সামনের মাসে হবে, তাই তো? এ মাস কয় তারিখ হচ্ছে আজকে? আজকে তো 6 তারিখ স্যার। 6 তারিখ। 6 আর 7-এ 13, 12 13 তারিখে যদি আমার যদি 13 তারিখে আজকে রবিবার, 12 তারিখে একটা ক্লাস আছে তাই না, শনিবার। 12 তারিখে আমার কন্টেন্ট শেষ হয়ে যাবে। কন্টেন্ট শেষ হওয়া মানে হচ্ছে 13 তারিখে একটা এক্সাম নেব। এরপরে হচ্ছে 13 আর 7-এ 20, 19, 20। তো আমরা এ 3টা এক্সাম দিয়ে দেব। আপনারা বাসায় নিজেদের মতো পরীক্ষা দিয়ে রেডি করবেন। পরীক্ষা যে কোয়েশ্চেনের রিভিউ হবে হচ্ছে আমাদের 19-20 তারিখ। হ্যাঁ, তার মানে এরপরে হচ্ছে 19 তারিখ শনিবার হলে 19 আর 7-এ কত হয়, 26 তারিখ। 26 তারিখে পরীক্ষা হলে ভালো হয় আপনাদের জন্য। 26 তারিখে যদি পরীক্ষা নিতে চাই তাহলে কি হবে? 26 তারিখ পরীক্ষা দেওয়ার জন্য কি কি মক নাকি হচ্ছে ফাইনাল এক্সাম? ফাইনালের কথা ভাবছি, মক তো এর ভিতরে নিয়ে ফেলবোই। আচ্ছা। 3টা না, 3টা হচ্ছে হ্যাঁ। আমার যদি 11 তারিখে শেষ, 12 তারিখে যদি শেষ হয়, 13 তারিখে একটা পরীক্ষা নেব। এরপরে হচ্ছে 19-20 তারিখে আরো 2টা নিলে তো আমার মক শেষ হয়ে যায়। হ্যাঁ, আপনারা তো পরীক্ষা দিয়ে দেবেন, আবার আমার তো রিভিউ করার জন্য বলছি টাইমটা। তো জি স্যার। এটা হয়ে যায়, তার মানে 26 তারিখে পরীক্ষা হলে সব থেকে ভালো রেজাল্ট হয়। ঠিক ওকে আছে। স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, মক টেস্ট গুলা যে হবে ওইটা কি আমাদের সবগুলা চ্যাপ্টারের উপরে হবে? জি জি, সবগুলো চ্যাপ্টার একসাথে হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। মানে একেবারে 40টা কোশ্চেন দিয়ে। আচ্ছা, ঠিক আছে স্যার। এখন আর একটা কথা হচ্ছে, সেটা হলো পরীক্ষার 15 দিন আগে রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা কে কে পরীক্ষা দেবেন আমাকে যদি একটু বলতেন তাহলে সুবিধা হতো। স্যার হ্যাঁ, এটার জন্য একটু টাইম দিলে মনে হয় সবাই, কারণ যেহেতু অনেকেই এই ক্লাসটাতে নাই, তো আপনি যদি গ্রুপে একটা মানে দিয়ে দিতেন, মানে রিমাইন্ডার দিয়ে দিতেন, তাহলে হয়তো বা সবার জন্য বেটার হতো যে কে কে পরীক্ষা দিতে যাচ্ছে বা যাচ্ছে না, ওটা মনে হয় জানা যেত আর কি। না সেটা দেবো, বাট এখন যারা আছে কে কে পরীক্ষা দেবেন? এই শাহিন বাদ, শাহিন তো বাংলাদেশে না, আমেরিকা আছে। শাহিন পরীক্ষা দেবে নিজে নিজে বাসায়, ওইখানে গিয়ে আমেরিকাতে। হুম। স্যার আমি দিব, মানে আমি আছি। আমি একটু খরচার যদি হিসাব করি, এখানে তার সুস্মি দেব দেবে একজন, সুলতানা রহমান দেবেন পরীক্ষা, শাওয়ান ইসলাম দেবেন পরীক্ষা। আপনার একটা কথা বলেন, না হলে বুঝবো কি করে। পুষ্পিতা জি স্যার, আসসালামু আলাইকুম। পরীক্ষা দিবেন। দেওয়ার ইচ্ছা আছে স্যার, কিন্তু আর যেহেতু মানে ডেটটা আজকে জানলাম 26 তারিখ, তো এখনো মানে শিওরলি বলতে পারতেছি না এই মুহূর্তে। 2-1 দিনের 26 তারিখ ইজ মধ্যে নট চিন্তা ফাইনাল। করতেছি। মানে 26 তারিখ হলে আমি বলছি যে ভালো হয় আপনাদের জন্য। তার মানে হচ্ছে এটা গরম গরম থাকতে থাকতে পরীক্ষা দিতে হয়, নাহলে আবার ভুলে যাওয়া শুরু করবেন, হ্যাঁ হ্যাঁ। তাই না? আমি যদি 26 তারিখেও যদি না হয়, তার পরের সপ্তাহে ম্যাক্স, এর বেশি যেন না যায়। না হলে আবার আচ্ছা, ভুলে যাবেন। ভুলে যাওয়া মানে হচ্ছে আবার থামেন। পরীক্ষা মানে অনিশ্চিত হয়ে যাবে, দিতে পারবেন হুম কিনা, হুম। গুছিয়ে পাবেন না, কারণ ব্যাচ শেষ হয়ে যাওয়ার পরে লোকজন ছড়িয়ে যাবে একসাথে, আর টাফ হয়ে যাবে। দেওয়ার ইচ্ছা স্যার, কিন্তু 100% গ্যারান্টি দিতে পারতেছি না, কিন্তু দেওয়ার ইচ্ছা আছে। না তাহলে আমি নিচ্ছিও না গ্যারান্টি। যারা 100% গ্যারান্টি নেবে তাদের একটা লিস্ট বানাবো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আহ ইয়া আর করে দেন। 100% গ্যারান্টি তখনই বুঝবো যখন হচ্ছে পেমেন্ট করা হয়ে যাবে। জি স্যার।
পেমেন্ট করা আগ পর্যন্ত 100% গ্যারান্টি নাই। জি স্যার। তো পরীক্ষাতে মিনিমাম 8 জন না হলে পরীক্ষা নেওয়াই যাবে না। স্যার আমাদের পরীক্ষাতে মানে কত টাকা দিতে হবে? মানে টাকা বিষয়টা যদি একটু জানতাম। 20,000 টাকা লাগবে, 20,000। আচ্ছা ঠিক আছে। হেলাল খান পরীক্ষা দেবেন তো নাকি? স্যার আমার ইচ্ছা আছে, কিন্তু স্যার যদি 26 তারিখের পরের উইক হয় তাহলে আমি এটা একটা কনফার্মেশন দিতে পারি স্যার। যদি 26 তারিখের পরের উইকটা হয় তাহলে আমার প্রায় আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি তো প্রস্তাব দিলাম, আমি তো ডেট ফাইনাল করব। ডেট ফাইনাল করবেন আপনারা। যদি 26 তারিখের পরের উইক হয় ইনশাআল্লাহ স্যার আমার পুরোপুরি ইচ্ছা আছে, আমি দিব। আমি আবারও বলি, আসলে ডেট ফাইনাল করবেন আপনারা মিলে। ডেট কিন্তু আমি ফাইনাল করব না, বা পরীক্ষার কেন্দ্রও ফাইনাল করবে না। আপনারা ফাইনাল করে যদি মানে একসাথে হয়ে পরীক্ষার জন্য রাজি হন, দেন আমি এক্সাম সেন্টারকে জানাবো, তারা তখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া করলে আপনারা পে করবেন ওখানে, তারপরে ওরা জার্মানিতে টাকা পাঠাবে। এই জন্য 15 ডেজ আগে দিতে হবে টাকা পাঠাবে, এবং 8 জন না হলে ওরা পরীক্ষা নিবে না। স্যার আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, মানে লাইক আমার একজন কলিগ আছে, উনি হচ্ছে কোর্স করে নাই কিন্তু উনি পরীক্ষাটা দিতে ইচ্ছুক, সেক্ষেত্রে কি? বুঝতে পারবে, যা আমাকে জানাই দিলে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। সেক্ষেত্রে আমি আপনাকে জানাই দিলে হবে, মানে আপনার সাথেই করলে হবে নাকি হচ্ছে আলাদা হ্যাঁ করবো? হ্যাঁ, আমি ব্যাচ ধরে ফরওয়ার্ড করব তো। আচ্ছা আচ্ছা ঠিক আর আছে ওই স্যার। ওই লিস্টের মধ্যে নিলে ও পে করতে হবে ওখানেই, আমার কাছে পে করতে হবে না, কিন্তু হচ্ছে ওই ব্যাচের মধ্যে দিতে হবে তো আমাকে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটাই আর কি, মানে উনি চাচ্ছিল যে আমাদের সাথে দেওয়ার জন্য, এর জন্য আর কি। কোনো সমস্যা নাই, মানে এখান থেকে যদি একজন পরীক্ষা দেয় আর বাকি 7 জন বাইরে থেকে তাও পরীক্ষা নেবে। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, আমাদের যে আমার কিছু কোশ্চেন ছিল স্যার, একটা কোশ্চেন ছিল, বলেন। সেটা হচ্ছে আমাদের আইএসটিকিউবি এর মানে এক্সামে স্যার মানে এইটার ভ্যালিডিটি বলে কি কিছু আছে, আর যদি থাকে তাহলে সেই ভ্যালিডিটি সময়টা স্যার মানে কিরকম, যে এটা সার্টিফিকেটটা ভ্যালিড 5 সার্টিফিকেট বছর হচ্ছে 10 বছর? সার্টিফিকেট হচ্ছে আপনার জীবদ্দশায় যতদিন বেঁচে থাকবেন ততদিন ভ্যালিড মানে থাকবে। আজীবন? হ্যাঁ, জি আর নেক্সট জেনারেশন বলতে পারবে যে আমার মা ছিল হচ্ছে আইএসটিকিউ সার্টিফাইড। জি স্যার। ঠিক আছে। জি স্যার। আইএসটিকিউ সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম, এটা হচ্ছে বড় সুবিধা। হুম, হুম। আমরা অফিস থেকে একটা ট্রেনিং এর প্ল্যান করছি, যারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টু অ্যাবাভ, ওই যে পিএমপি করছেন, তো ওটার কস্টিং দেখলাম হচ্ছে কত, $675 পরীক্ষার ফি। তার মানে অলমোস্ট হচ্ছে 80,000 টাকার মতো লাগবে। তো এটা আবার 2 বছর না 3 বছর ভ্যালিড থাকবে, এরপর আবার পরীক্ষা দিতে হয়। এটা কিসের ট্রেনিং স্যার? ওটা পিএমপি, ওই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ও প্রফেশন। এরপর সাইবার সিকিউরিটি টেস্টিং এর যেমন সিএসএসপি পরীক্ষার ফিস হচ্ছে প্রায় 1.5 লাখ টাকা। সেই তুলনায় আইএসটিকিউর পরীক্ষার ফিস কম আছে। কম বলতে বাংলাদেশের জন্য কম আছে, এই শাইন পরীক্ষা দিলে বেশি লাগবে। আচ্ছা। আর স্যার আরেকটা কথা, মানে আইএসটিকিউবি এর মানে মতো আরেকটা কি পরীক্ষা আছে, যে এএসটিকিউবি বা কিছু? মানে এএসটিকিউবি হচ্ছে আইএসটিকিউবির হচ্ছে, যেমন বিএসটিবি হচ্ছে বাংলাদেশ চ্যাপ্টার, আইএসটিকিউবি হচ্ছে বোর্ড। হ্যাঁ, আর বিভিন্ন দেশ হচ্ছে যেমন আমেরিকার এএসটিকিউবি। আচ্ছা আচ্ছা। এএসটিকিউ হচ্ছে আমেরিকান, হ্যাঁ আমেরিকান বোর্ড। বাংলাদেশের বোর্ড হচ্ছে বিএসটিবি। এরকম জার্মান হচ্ছে জার্মান টেস্টিং বোর্ড আছে। এর ভিতরে কিছু আছে এক্সাম বোর্ড আছে, যেমন আমাদের এক্সাম হচ্ছে জার্মানের এক্সাম, যেটা হচ্ছে আইএসটিওয়াই পরীক্ষা নেবে আমাদের। আর আমেরিকার হচ্ছে এএসটিকিউবি নিজেই হচ্ছে এক্সাম বোর্ড, ওরা পরীক্ষা নেয় আমেরিকানদের জন্য।
আচ্ছা আপনার ইচ্ছা, আপনি যদি মনে হয় যে আপনি এসটিকিউর পরীক্ষা দেবেন তাও দিতে পারেন। স্যার আইএসটিকিউবি আর এসটিকিউবির মানে পরীক্ষার স্যার মানে সিলেবাসে কি ডিফারেন্সিয়েটটা মানে কেমন থাকে? ওয়ার্ল্ড ওয়াইড সিলেবাস হচ্ছে আইএসটিকিউবি। আইএসটিকিউবি হচ্ছে মাদার কনসার্ন। আচ্ছা আচ্ছা। হুম। আর এসটিকিউবি কি স্যার মানে এর থেকে একটু আপডেট না একটু মডিফাইড মানে কিরকম হয় না স্যার? সেম স্ট্যান্ডার্ড, সেম স্ট্যান্ডার্ড। হয়তো কোশ্চেন আলাদা থাকবে, সেম স্ট্যান্ডার্ড। কেন আপনারা এগুলো দেখেন নাই না? না স্যার আমি জানি না। istqb.org যদি যাই আমরা, এই হচ্ছে আইএসটিকিউবি। হ্যাঁ, আইএসটিকিউবি এখন এখান থেকে যদি আমরা যাই অ্যাবাউট, এই যে মেম্বার বোর্ড আছে না, মেম্বার বোর্ডে যদি আমরা যাই তাহলে দেখবো যে মেম্বার বোর্ড এই যে এএসটিকিউবি না, এটা যে আমেরিকান সফটওয়্যার টেস্টিং বোর্ড, এটা যে আর্মেনিয়ান সফটওয়্যার টেস্টিং বোর্ড, এটা হচ্ছে ইটালিয়ান, তারপরে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান, এটা অস্ট্রিয়ান, এই যে বাংলাদেশ আছে, তারপরে হচ্ছে এই যে বেলারুশ, বেলজিয়াম, ব্রাজিল, সব প্রায় 100টা মেম্বার দেশ আছে। এই যে কানাডিয়ান, ঠিক আছে, তাহলে সবই আসলে আইএসটিকিউবি। আচ্ছা আচ্ছা মানে সিলেবাস মানে বেসিক হইতেছে আইএসটিকিউবিরই মানে পড়ালেখা এই হ্যাঁ, পড়ালেখা কিন্তু। এরা হচ্ছে ওই কান্ট্রির, তারা হচ্ছে মেম্বার, আচ্ছা আচ্ছা আইএসটিকিউর মেম্বার। এসটিকিউ হচ্ছে আইএসটিকিউর মেম্বার, লোকাল মেম্বার। আচ্ছা স্যার মানে জানি না অবাঞ্ছিত প্রশ্ন করতেছে কিনা হুম কিন্তু হচ্ছে হুম। আহ আমাদের মানে এই যে আইএসটিকিউবির সার্টিফিকেট এটা স্যার মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালিড মানে? হ্যাঁ, তো ওয়ার্ল্ড ওয়াইড না হলে আইএসটিকিউ হয় কি করে? আইএসটিকিউ মানে কি? ডাব্লিউএসটিকিউ বললে ভালো হতো, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড হতো না? মানে স্যার এটা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে এটা সার্টিফাইড তাই তো? ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আইএসটিকিউ সার্টিফাইড হচ্ছে অ্যাপ্লিকেবল। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। স্যার জি স্যার আর আরেকটা কথা ছিল সেটা হচ্ছে স্যার আপনি মানে আমাদের তো মক টেস্ট নিবেন 3টা বলেছেন তো এটা ছাড়াও মানে আইএসটিকিউবি এর কি মানে স্যার কোনো প্রিভিয়াস মানে যে পরীক্ষাগুলো হয়েছে যারা দিয়েছে ওই পরীক্ষার কোশ্চেন কি স্যার মানে বের হয় নাকি এটা না মানে না, হাইড থাকে হিডেন কোনো রাখা? কোনো ডাম কোশ্চেন পাওয়া যাবে না। এই জন্য মানে আমি বুঝতে পারি নাই স্যার, সরি স্যার। কোনো ডাম কোশ্চেন পাওয়া যায় না আইএসটিকিউ, ও আচ্ছা। কারণ ওই কোশ্চেন রিপিট হয় না। না কোশ্চেন রিপিট হয় না কিন্তু আহ, স্যাম্পল। একটা মোটামুটি সিলেবাস থেকে মানে প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি আমরা দেখতে পারতাম প্রিভিয়াস কিছু কোশ্চেনও তাহলে একটা আইডিয়া হইতো না যে এই টাইপের আইডিয়া হয়। হয়ে যাবে, আমি মক নিলে আইডিয়া হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে। ওয়েস্টার্ন মক মানে তো ওরকম, মানে ওই ওই টাইপের কোশ্চেন দিয়ে পরীক্ষা নেবো আমি। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার ঠিক আছে। ওকে, তাহলে আজকে পর্যন্ত থাক। এরপরে 11-12 তারিখে আমার কোর্স শেষ হয়ে যাবে। স্যার আমাদের চ্যাপ্টার 6টা না এটা তো চ্যাপ্টার 5। হুম, চ্যাপ্টার 5 তো 6 চ্যাপ্টার হচ্ছে 1 ঘন্টা লাগে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। তো ঠিক আছে সবাই। জি স্যার ঠিক আছে। স্যার আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।